ভার্সিটি যাচ্ছিলাম বাসে করে। আমি বসেছি জানালার পাশের সিটে, আর আমার পাশে কে বসেছে তা এখনো খেয়াল করা হয়নি। ভার্সিটি যেতে প্রায় আধ ঘন্টার মতো লাগবে। কানে হেডফোন গুঁজে গান শুনছি। এমন সময় পাশে তাকিয়ে দেখি আমার পাশে একটা মেয়ে বসা। ওরে বাবা, এটা মেয়ে না একটা পরী? পরী বলাই চলে। এত সুন্দর কোনো পরী থুকু মেয়ে হয় আমার জানা ছিল না। আমি বারবার আর চোখে তার দিকে তাকাচ্ছিলাম। হঠাৎ মেয়েটি বলে উঠল, আপনি এভাবে আর চোখে তাকাচ্ছেন কেন? মেয়ে দেখেননি জীবনে? দেখে তো ভদ্র ঘরের ছেলে মনে হয়, কিন্তু হাব ভাব দেখে তো মনে হচ্ছে বখাটে। না, এত অপমান তো সহ্য হয় না। আসলে আপনি দেখতে সুন্দর তো, তাই বারবার আপনাকে দেখে যাচ্ছি। ছি ছি, লজ্জা করে না পরনারীকে দেখতে? আল্লাহ আপনাকে এত সুন্দর বানিয়েছেন, সৌন্দর্য না দেখলে তো পাপ হবে। অসভ্য কোথাকার। হ্যাঁ, আপনার মুখে ডাকটা অনেক মিষ্টি লাগছে। মেয়েটাই সহ্য করতে না পেরে বাস কন্ডাক্টরকে রেখে বলল, এই বাস থামান। কন্ডাক্টর এসে বলল, কিছু কি হয়েছে ম্যাম? আমি নেমে যাব। কেন ম্যাম? বাসে বখাটে অসভ্য ছেলের অভাব নাই, তাই। কে কি করেছে আমাকে বলেন। এরে সেরেছে, এখন যদি আমার নাম বলে তাহলে তো বাসের সবাই খেপে যাবে। কিন্তু মেয়েটি আমাকে বল প্রমাণিত করে বলল, আমাকে নামিয়ে দাও, আমি রিক্সা করে চলে যাব। সে নেমে গেল। মনটা খারাপ হয়ে গেল। লাইফে প্রথমবারের মতো কোনো মেয়ের উপর ক্রাশ খেলাম। শুধু ক্রাশ না, প্রেমে পড়লাম। তাও তার নাম ঠিকানা জানা হলো না। হলো কি ঝগড়া। না, আমাকে ওই মেয়েটির পরিচয় জানতে হবে। আমি কন্ট্রাক্টরকে ডেকে বললাম, মামা, এখন যে মেয়েটি নেমেছে সে কি প্রতিদিনই বাসে যাতায়াত করে? জানি না ভাই, আজকেই প্রথম দেখলাম। ও যাক, আমি ভার্সিটি চলে আসলাম। এবার আসুন পরিচয়টা দিয়ে নেই। আমি মেঘ, অনার্স লাস্ট ইয়ার স্টুডেন্ট, মা বাবার দ্বিতীয় সন্তান। আমার ছোট একটা বোন আছে যে আমার ভালোবাসার ভাগ কারে। যাক, ভার্সিটিতে ঢুকতে যাব তখনই কারোর সাথে ধাক্কা খেলাম। সামনে তাকে দেখি ক্রাশ তকু। বাসে সেই সুন্দরী আমাকে দেখে রেগে গিয়ে বলল, ছি ছি, লম্পট দেখেছি কিন্তু আপনার মতো না। আমাকে ফলো করতে করতে এখানেও চলে এসেছেন, অসভ্য কোথাকার। এই বলে সে হন হন করে হেঁটে চলে গেল। আমি ক্লাসরুমে চলে এলাম। মাথায় শুধু মেয়েটির কথাই ঘুরপাক খাচ্ছে। যাক, ক্লাসে এসে পিছনে সিটে বন্ধু রাবির সাথে বসে বললাম, আজকে নাকি নতুন স্যার নাকি ম্যাম আসবে, তাই ক্লাসের সবাই অনেকে ওয়েলকাম জানানোর জন্য ক্লাসরুমটা সাজিয়েছে। এত আধিক্যতার কোনো মানেই বুঝি না। স্যারই তো, এসে কি করবে? পড়িয়ে পড়িয়ে প্যারা দেবে আর কি। প্রথম ক্লাসটাই নাকি নতুন স্যার বা ম্যাডাম, সে যাই হোক, এতে আমার কি? আমি তোর ক্লাসে মনোযোগী না? তো কিছুক্ষণ পর কেউ একজন আসলো আর সব স্টুডেন্ট দাঁড়িয়ে গেল। আমি বসে বসে মোবাইল টিপছি। প্রিন্সিপাল আমাকে দেখে বলল, এই বেয়াদব স্যার আসছে, দেখেন না? সরি স্যার। ও মা, সামনে তাকে দেখে আমার ক্রাশ প্রিন্সিপালের সাথে দাঁড়িয়ে। ওকে দেখে আমার হার্টবিট বেড়ে গেল প্রচুর পরিমাণে। আমি হাঁ করে তাকিয়ে আছি দেখে রাফি বলল, কিরে, কি দেখিস হাঁ করে? মামা, ওই মেয়েটাই আমার ক্রাশ। কি? অবশেষে যেই একটা ক্রাশ খেলি, তাও আবার ম্যাডামের ওপর? আল্লাহ, তুমি আমারে উঠাই নাও। আরে চুপ কর, আগে ম্যাডাম থুকু ক্রাশের কথা শুনি। তো নতুন ম্যাডাম মানে ক্রাশ নিজের পরিচয় দিচ্ছে। হাই স্টুডেন্ট, আমি মায়া, তোমাদের নতুন ম্যাম। আমি সদ্য পাশ করেই বেরিয়েছি, ঢাবি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। ক্রাশের নামটা কিন্তু সেই মায়া, মনটাই জুড়ে যায়। আর গলার আওয়াজটা সেই রকম মিষ্টি। আমি ম্যামের দিকে হা হয়ে তাকিয়ে আছি। ম্যাম এটা দেখতে পেরে আমাকে বলল, এই ছেলে, এদিকে আসো। ওনাকে ডাকতে দেখে আমি চুপসে গেলাম ভয়ে। আমি কাঁপতে কাঁপতে তার কাছে গেলাম। আমাকে দেখে বলল, কি হয়েছে, এত ভয় পাচ্ছ কেন? না ম্যাম, এমনি। ম্যাম প্লিজ সকালের জন্য আমাকে ক্ষমা করে দিবেন। দিব দিব, দাঁড়াও এখানে। ম্যাম আবার বলতে লাগলো, সো স্টুডেন্ট, আমরা আজকে কোনো ক্লাস করব না। আজকে পরিচিত হব, তবে নর্মালি না, একটা গেমের মাধ্যমে। সবাই খুশিতে বলতে লাগলো, ওকে ম্যাম। তো গেমটা হচ্ছে সবাই নিজেদের পরিচয় একটা পেজে লিখবে। এবার আমাকে দেখে বলল, এই ছেলে, নাম কি? ম্যাম মেঘ। মেঘ সবার থেকে কাগজটা নিয়ে আসবে, তবে কেউ সহজেই কাগজটা দিবে না। কাগজের বদলে যে কাগজ নিতে যাবে তাকে একটা করে থাপ্পড় খেতে হবে। হ্যাঁ, তোমরা চাইলে কাগজ থাপ্পড় ছাড়াও দিতে পারো, এইটা তোমাদের উপরে নির্ভরশীল। তো সবাই লিখতে শুরু করো। কাগজ নেবে মেঘ। আমি ম্যামের দিকে তাকালাম। ম্যামের ঠোঁটে হাসি দেখতে পেলাম। তাহলে কি ম্যাম এসব ইচ্ছে করে করছে? আমি রাগ করে বললাম, এত স্টুডেন্ট থাকতে আমি কেন কাগজ উঠাবো? তোমাকে এই গেমের জন্য বেস্ট মনে হলো, কি বলো সবাই? সবাই আমার দিকে তাকিয়ে বলল, ঠিক ম্যাডাম। আমি বুঝতে পারলাম আজকে আমার গালের 12টা বাজবে। সবাই জ্বালানোর প্রতিশোধ আজ নেবে। সবার লেখা শেষ। ম্যাম বলল, যাও, এবার খাতা নিয়ে আসো। আমি প্রথমে গেলাম রাফির কাছে। সে আমাকে জোরে থাপ্পড় মেরে কাগজটা দিল। এভাবে সবাই থাপ্পড় মেরে কাগজ দিল। এত করে বললাম ট্রিট দেবো, এই দেবো সেই দেবো, কিন্তু না, সবাই থাপ্পড়ের বদলেই দিবে বলল। শালা, এক একটাকে আমি দেখে নেব। যাক, কাগজগুলো তুলে ম্যামকে জমা দিতে গেলাম। ম্যাম কাগজ জমানোর সময় হেসে হেসে বলল, কেমন লাগলো মেঘ সাহেব?
আর কোনোদিন বাসে কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করলে এর চেয়েও খারাপ অবস্থা হবে। আমি রাগে গজগজ করতে করতে সিটে আসলাম। এসে রাফিকে দিলাম কয়েকটা লাগিয়ে। মায়ের খেয়ে এসে বলল, দোস্ত মারিস কেন? তোর কাছ থেকে থাপ্পড় খাবো আশা করিনি। শালা অনেক দিন তোকে মারি না, তাই হাত পরিষ্কার করে নিলাম। তাহলে আসতে মারতে পারতি। আমি শাকচুনি ম্যামকে দেখে নেব, ক্রাশ হয়ে যদি কি হয়েছে আমি বোঝাবো। সে যতই ডেভিল লোক, আমিও ফাজিলে সর্দার, আমিও দেখে নেব। পরদিন বাসে করে আসছিলাম, প্রায় 2টা স্ট্যান্ড বেরিয়ে আসলাম। পাশে আমার বান্ধবী নীলা বসে আছে। কিন্তু ম্যাডাম এখনো বাসে উঠলো না। আচ্ছা ম্যাডাম কি প্রতিদিন একই সময় আসবে? না। পরের স্ট্যান্ডে থামলো। না, এবার উঠিনি। মনে হয় ম্যাডামের বাড়ি এখানে না। বাস ছাড়তে শুরু করলো। এমন সময় কন্ট্রাক্টর বাস আবার থামালো। আরেকটা মেয়ে উঠলো বাসে, কলাপাতা রঙের শাড়ি পরা। আমি হা হয়ে তাকিয়ে আছি। আরে এইটা তো মায়া ম্যাডাম, মানে ওই টেবিলটা। ওরে কিভাবে শিক্ষা দেবো? ওরে দেখলে তো মনটা ছটফট করে ওঠে। যাক, মায়া উঠে আমাকে সিটে বসা দেখে একটু রাগে লুকে তাকালো, তারপর সামনের একটা সিটে বসে গেল। সারা রাস্তায় আমি তার কথাই ভাবছিলাম। বাস থেকে নেমে ক্লাসরুমে চলে আসলাম। ক্লাসে এসে হারামি বন্ধুগুলোর সাথে আড্ডা মেতে উঠলাম। তবে মাথায় একটা চিন্তাই, ক্লাসে সবাইকে থাপ্পড় মারা শাস্তি ভোগ করতেই হবে। আমি আর রাফি রুমে বসে আছি। রাফিকে কালোতে একটা ইঁদুর আনতে বলেছিলাম, হারামিটা নিয়ে এসেছে সাথে করে। প্রথম ক্লাস মায়া ম্যাডামের। আরে শালা, প্রতি সপ্তাহ হলে একসাথে নিয়ে নিতে পারবো। মায়া ম্যাডাম ক্লাস শুরু করেছেন। বারবার আগে লোক নিয়ে আমার দিকে তাকাচ্ছেন তিনি, কিন্তু আমি তো এখনো কিছু করিনি। তবে হ্যাঁ, এখন করব। আমি রাফিকে ইশারা দিয়ে ইঁদুরটা ছেড়ে দিতে বললাম। যেইভাবে সেই গাছ, চোরের সাথে বাটপারি করা, এবার বুঝবে মজা। প্রথমে ইঁদুরটা দেখে ক্লাসে 6 প্যাক বয় রাকিব, সে ইঁদুরটাকে দেখে ভয় চিৎকার দিল। তারপরে বাকি ছেলেমেয়েরাও ভয় পেয়ে চিৎকার দেয়। ইঁদুরটা এদিক ওদিক ঘাটাঘাটি করছে। আস্তে আস্তে মায়া ম্যাডামের কাছে গেল। মনে করেছিলাম মায়া ম্যাডাম ভয় পাবে, কিন্তু আমাকে ভুল প্রমাণিত করে দ্বিতীয়বারের মতো অবাক করে দিয়ে ম্যাডাম ইঁদুরটাকে বাইরে বের করে দিয়ে বলল, এত বড় ছেলে মেয়ে হয়ে ইঁদুরকে ভয় পাও? লজ্জা করা উচিত তোমাদের। বাই দ্য ওয়ে, ইঁদুরটা এখানে এলো কি করে? আমি রাকিবকে বললাম, আব্বে হালা, তুই আমাকে ইঁদুর টানতে দেখেছিস? আর কিছু বলতে যাবো তার আগে মায়া ম্যাডাম রাগে গজগজ করতে করতে আমার কাছে এসে বলল, এত বড় হয়েছো কিন্তু জ্ঞান বাড়েনি। নিজেকে কি ফাজিলের সর্দার মনে করে? অনেক বড় মনে করে। যাও, ক্লাস থেকে বের হয়ে যাও, এক্ষুনি বের হয়ে যাও। কিন্তু ম্যাম। কোনো কিন্তু না, যাও। গেট আউট অফ মাই ক্লাস রাইট নাও। ম্যাম, এইটা ওই ফাজিল মেয়ে এনেছে। আমি বেরিয়ে আসলাম। না, এই টেবিলটাকে শিক্ষা দিতেই হবে। ক্রাশ বলে ছেড়ে দিব না। ম্যাডাম একটিবারও জানতে চাইনি ইঁদুরটা কে ছেড়েছে। কোনো উপযুক্ত প্রমাণ ছাড়া আমাকে দোষী বানিয়ে শাস্তি দিল। না, প্রথমে রাকিবকে শাস্তি দিতে হবে, তারপর ম্যাডামকে। হ্যাঁ, পেয়েছি। ক্লাস শেষে সবাই বেরোচ্ছে। এমন সময় আমি গিয়ে রাকিবকে জড়িয়ে ধরে বললাম, দোস্ত সরি। কিন্তু কেন? এমনি। রাকিব হাঁটতে শুরু করলো। সবাই তাকে দেখে হাসছে। তার পিঠে একটা কাগজ লাগানো, কাগজে লেখা আছে সে একটা গাধা। এটা বলে সবাই হাসছে। রাকিব এদিক ওদিক তাকাচ্ছে, বারবার তার প্যান্ট আর শাড়ির দিকে তাকাচ্ছে। হঠাৎ করে পিছন থেকে তার এক বন্ধু তাকে জিজ্ঞাসা করলো, কিরে, সবাই আমাকে দেখে হাসছে কেন? তোর পিছনের লেখা কাগজটা পড়ে হাসছে। কি কাগজ? ওই বন্ধুটা কাগজটা নিয়ে রাকিবকে দেখালো। রাকিব কাগজটা পড়ে রেগে গিয়ে আমার কাছে আসলো। আমাকে এসে বলল, শালা, তোকে আমি ছাড়বো না, আজকে তোকে জানে মারবো। আমাকে ধরতে পারলে তবেই তো। এই বলে দিলাম দৌড়। রাকিব আমার পিছন পিছন দৌড়াচ্ছে। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেলাম। ধাক্কার জোর সামলাতে না পেরে পড়ে গেলাম। আমি তাড়াতাড়ি উঠে বললাম, কিরে চোখ নেই? এইটা বলে মানুষটার দিকে তাকালাম। শালার আজকের দিনটাই খারাপ। এইটা যে মায়া ম্যাডাম। আমি ম্যাডামকে বললাম, সরি ম্যাডাম, আমি আসি। এই বলে দৌড় দিতে যাবো, তখনই ম্যাডাম বলল, ভদ্রতা বলতে কিচ্ছু শিখনি তাই না? একটা মানুষ মাটিতে পড়ে গেলে যে তাকে হাত বাড়িয়ে দিতে হয়, তুলতে হয়, এটাও জানো না? সরি ম্যাম। আমি হাতটা বাড়িয়ে দিলাম। ম্যাডাম আমার হাতটা ধরে উঠলো। এই প্রথম করে মেয়ের হাতের স্পর্শ পেলাম। কি নরম হাত ম্যাডামের। আমি থেকে উঠে চলে যাচ্ছিলাম, এমন সময় ম্যাডাম বলল, ফাজলামি ছেড়ে দাও, এখন থেকে ফাজলামি করতে পারবে না। আমি ফাজলামো ছাড়বো না, আপনি ডেবিলগিরি ছেড়ে দেন। কি বললে তুমি? এরে মুখ ফুসকি কি বেড়ে গেল। মেঘ তুই ভাগ, নাহলে তোর কপালে দুঃখ আছে। আমি দিলাম এক দৌড়, একেবারে বাসায় চলে আসলাম। বাসায় আম্মুকে বললাম, আম্মু তোমার পেতনিটা কোথায়? সেই এখনো কলেজে। এতক্ষণ কি করছে? ক্লাস আছে নাকি? যা, ওকে নিয়ে আয় বাবা। আচ্ছা যাচ্ছি। আমি বাইকটা নিয়ে কলেজের সামনে গেলাম। হ্যাঁ, ক্যাম্পাসে যাওয়ার সময় বাইক নিয়ে যায় না, কারণ বাসে করে যাওয়ার মজাই আলাদা। আর এখন তো আরও মজা। আমি বিগত 10 মিনিটের উপরে দাঁড়িয়েছি, কিন্তু পেতনিটার আসার নামগন্ধ নেই। ওই তো বের হয়েছে জান্নাত। ও হ্যাঁ, জান্নাত হলো আমার বোন, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। জান্নাতের সাথে তার বান্ধবী মুস্কানকেও দেখতে পাচ্ছি। জান্নাত আমাকে দেখে বলল, সূর্য আজকে কোন দিকে উঠেছে? মহারাজ কি মনে করে আমাকে নিতে এসেছে? তোর মতো পেতনিকে কে নিতে আসবে? মা বলেছে তাই আসছি। কি?
আমি পেতনি কুত্তা। আজকে তোকে যদি আব্বুর হাতে মাইর না খাওয়াই তাহলে আমার নামও জান্নাত না। পাশ থেকে মুস্কান এসে বলল, আরে রাস্তায় এসব কি করছিস তোরা? এ তোর বান্ধবীকে পেতনি বলছে আর তুই হাসছিস? আরে চল এবার। হ্যাঁ। জান্নাত আমার বাইকে উঠে বসলো। আমি গাড়ি স্টার্ট দিচ্ছিলাম, তখনই জান্নাত বলল, ভাইয়া মুস্কানকে একটু নামিয়ে দিবি, ওর বাসা কাছেই। আমি কিছু বললাম না। মুস্কান উঠে পড়লো। মুস্কানকে নামিয়ে দিচ্ছিলাম, এমন সময় দিকে মায়া ম্যাডাম রিক্সা করে যাচ্ছে, আর আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, চোখগুলো খুব লাল ছিল, হয়তো রেগে আছে। রিক্সা থেকে যতক্ষণ দেখা যাচ্ছে আমাকে দেখেছে। আমি মুস্কানকে নামিয়ে দিলাম। মুস্কান বলল, এই জান্নাত, তোর ভাইকে নিয়ে আমাদের বাসায় চল না আজ না, অন্য একদিন আসবো। প্লিজ। সরি আজকে না। আচ্ছা আল্লাহ হাফেজ, কালকে কলেজে দেখা হবে। আমি বাইক স্টার্ট দিচ্ছি, এমন সময় গাড়ির কাছে দিকে মুস্কান আমাকে দেখে মুস্কে হাসছে। আমি হাসার কারণ বুঝলাম না। জান্নাতকে নিয়ে গাড়ি চালাচ্ছিলাম, এমন সময় জান্নাতকে বললাম, আচ্ছা তোর বান্ধবী আমাকে দেখে মুস্কে হাসলো কেন? ও মা, একটা মেয়ে কখন মুচকি মুচকি হাসে জানোস না? না। প্রেমে পড়লে। তোর বান্ধবী কার প্রেমে পড়েছে? তোর। আমি গাড়িটা জোরে ব্রেক করলাম। বোন বলল, এভাবে গাড়ি থামালি কেন? কি বলি তুই? হ্যাঁ, মুস্কান তোকে ভালোবাসে, আর মুস্কানকেও আমার ভাবি হিসেবে অনেক ভালো লাগে। বিয়ে করে নে ওকে। ছি, তোর বান্ধবী মানে আমার বোন? থাক, জ্ঞান দিতে হবে না, চল এবার। হ্যাঁ। আমি গাড়ি স্টার্ট দিলাম। জান্নাত আবার বলল, ভাইয়া মুস্কান কিন্তু অনেক ভালো মেয়ে। তো? অনেক সুন্দর। তো? অনেক রূপবতী গুণবতী। আচ্ছা সব আমাকে বলছিস কেন? ওর সাথে প্রেম করার জন্য। থামবি এবার নাকি থাপড় খাবি? প্রেম কর ওর সাথে, বিয়ে আমি দিব। জান্নাত, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কি? কিছু না। আচ্ছা। জান্নাতকে বাসায় পৌঁছে দিয়ে আমি রুমে চলে এলাম। হঠাৎ করে একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। প্রথমে রিসিভ করলাম না, অচেনা নাম্বার বলে। তারপর আরো কয়েকবার কল দিল। বিরক্ত হয়ে ফোনটা ধরলাম। কি সমস্যা কি? বারবার কল দিচ্ছেন কেন? ওপাশ থেকে মেইলি কণ্ঠে বলল, কুত্তা, তোর সাহস তো কম না, গাড়িতে মেয়ে নিয়ে ঘোরাঘুরি করিস। এবার বিরক্তিবোধটা আরো বেড়ে গেল। আমি মেয়েটিকে বললাম, আপনি কে? আর আমি মেয়ে নিয়ে ঘুরবো কি করবো না সেটা আমার বিষয়। ওই কুত্তা, তোর হাত পা ভেঙে আমি পঙ্গু করে দিব, লুচ্চামি করা বন্ধ কর। কে আপনি? শালা, আমি তোর হবু বউ। আপনি আপনার লিমিট ক্রস করছেন। চুপ কর কুত্তা, লিমিট তুই ক্রস করেছিস। আজকের পর যদি আর কোনোদিন কোনো মেয়েকে তোর বাইকের পিছনে বসা দেখি তাহলে তোর খবর আছে। আরে মনে হয় পাবনা থেকে সারা পেয়েছেন, বেশি দেরি হয়নি। কি যাতা বলছেন? কে আপনি? আর আমি 100 বার মেনে করবো, এতে আপনার কি? শালা লুচ্চা, তোরে ভালোবাসি বলে এতক্ষণ সহ্য করে আছি, না হলে হাত পা ভেঙে দিতাম। আরে যান, দেখি কি করতে পারেন। তুই কিন্তু আমার রাগ বাড়িয়ে দিচ্ছিস। আপনি রাখেন, এই বলে ফোনটা কেটে দিলাম। আরে চিনি না জানি না কল দিয়ে হুমকে দেয়, আবার বলে ভালোবাসি। এটা কোন ধরনের ভালোবাসা? আমি ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে বাইরে যাই আড্ডা দিতে। বন্ধু মহলে গিয়ে দেখি রাফি, রাহাত, সিয়াম সবাই এসছে। আমাকে দেখে রাহাত বলল, আরে মায়া ম্যাডামের জামাই আসছে, দেখো দেখো সবাই। পাশ থেকে সিয়াম বলে উঠলো, শালা তো ম্যাডাম বিয়ে করবে, তাহলে আমরা কি? আমি তাদেরকে বললাম, আব্বে হালারা, তোদের ভাবিকে নিয়ে ভদ্রতার সাথে কথা বল, তোদের ফিউচার ভাবি সে। কইছে তোরে দেখলে ম্যাডামের গা জ্বলে, আর তোরে করবে বিয়ে। আরে দোস্ত, এটা হচ্ছে ভালোবাসার প্রথম ধাপ। এবার বল, আমার হেল্প করতে পারবি কিনা? কি হেল্প? ম্যাডামের বিষয়ে সব ডিটেলস এনে দে। দোস্ত, মায়া ম্যাডাম খুব সিধে সাদা, মাত্র পড়ালেখা শেষ করেছে। কই থেকে তুই জানিস? মায়ের বাসায় তার মা বাবা আর একটা ছোট্ট বোন আছে। ছোট্ট বোনটা এখন কলেজে পড়ে, কোনো কলেজে জানা নেই। বাবা রিটায়ার্ড আর্মি অফিসার, মা গৃহিণী। আর মায়ার ফেসবুক আইডি হচ্ছে অপরসী মায়া। ম্যাডামের সম্পর্কে আর কিছু জানি না। আব্বে হালায়, এত ডিটেলস কিভাবে জানলি? শালা, জীবনে প্রথমবার ক্রাশ খাইলি, আর বন্ধু হয়ে বন্ধুর ক্রাশের ডিটেলস রাখবো না, এটা কি করে হয়? দোস্ত তোরা সেরা। থাক পাম না দিয়ে, এবার রেস্টুরেন্টে চল। আমার পকেট খালি। তোর পকেট খালি হলেও আরো খালি করব, চল এবার। শালারা সবাই আমার 3000 টাকা হজম করে নিল। কি পেটুক বন্ধু, কিন্তু তাদেরকে অনেক ভালোবাসি। বন্ধু তো কি তাদের না দেখলে বুঝতে পারতাম না। সবার থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে একটু ফেসবুকে ঢুকলাম, তখন এদিকে একটা নতুন আইডি থেকে রিকোয়েস্ট আসলো। আইডির নাম মেঘা চৌধুরী। প্রোফাইলে একটা হাতের ছবি, আর ছবিতে লেখা আছে মেঘ। আমি অ্যাভয়েড করলাম। তখনই মোবাইলে এসে অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি কলটা রিসিভ করার সাথে সাথেই বললো, কি রে, আমার ফেসবুক রিকো এখনো অ্যাকসেপ্ট করিসনি কেন? আপনার সমস্যাটা কি? কি আপনি কি চান আমার থেকে? তোকে চাই, তোকে ভালোবাসি।
আমি আপনাকে চিনি না, ভালোবাসা তো দূরের কথা। চিনবি, আগে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কর। না, করবো না। তোরে আমি আমাকে কি? কাঁচা চিবিয়ে খাবো। আচ্ছা, আপনি কে সেটা বলুন। সময় হলে চিনতে পারবে, আগে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। সরি, আমি ফোনটা কেটে দিলাম। তারপর ফেসবুক থেকে লগ আউট করে বেরিয়ে গেলাম। পরদিন ক্যাম্পাসে ঢুকছি, এমন সময় বন্ধু নীল আমাকে ডাক দিল। আমি নীলার কাছে গেলাম। কি খবর দোস্ত? ভালো, তোর? আমি ভালো নাই। কেন রে? আর ওই মায়া ম্যাডামকে কিভাবে পটাবো সেটাই বুঝতে পারছি না। হারামি, ম্যাডামের সাথে প্রেম করবি? প্রেম করার মানুষের কি অভাব হয়েছে? অভাব হয়নি, কিন্তু মায়ের অভাব হয়েছে। সত্যি, মায়ার মায়ায় আমি হারাতে চাই। নীলা আর কিছু বললো না, ওর মুখটা কালো হয়ে গেল। আমি নীলাকে বললাম, কি রে, কি হয়েছে তোর? কিছু না। তাহলে ক্লাসে চল। আমি নীলা একসাথে ক্লাসে গেলাম। এরে সেরেছে, ক্লাস শুরু হয়ে গেছে, 10 মিনিট চলে গেল, আমি এখনো বাইরে। আমি নীলা দরজার সামনে এসে দেখি মায়া ম্যাডাম ক্লাস নিচ্ছেন। উফ, কি যে সুন্দর লাগছে, সুন্দর করে হিসাব করে এসেছে, বোরকা পরা, কিন্তু মুখটা দেখা যাচ্ছে। তাই একটু রাগ হলো। এত পর্দা যখন করতেই পেরেছে, তাহলে আরেকটু করে মুখটা ঢেকে আনলে কেমন ক্ষতি হতো। আমি নীলা একসাথে বললাম, ম্যাম আসবো? ম্যাডাম আমার নীলার দিকে রাগি লোক নিয়ে তাকিয়ে বললো, ভার্সিটিতে কি প্রেম করতে আসো? জি ম্যাম, বুঝতে পারলাম না আপনার কথা। এত লেট কেন? ম্যাম, না মানে এইটা তোমার বাসা না যে যখন ইচ্ছা ক্লাসে আসবে, যখন ইচ্ছা চলে যাবে। এটা ক্লাস, ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকো। আর তুমি, তোমার নাম কি? পাশ থেকে নীলা বলল, জি ম্যাম, আমার নাম নীলা। তুমি ভেতরে আসো। আর মেঘ, তুমি বাইরে দাঁড়িয়ে থাকো। মাথাটা খারাপ হয়ে গেল। নীলাও তো দেরি করেছে, তাহলে ওকে কেন ভিতরে যেতে বললো? দেখি ম্যাডাম ক্লাসে মনোযোগ দিল। আমি ওনার দিকে হা হয়ে তাকিয়ে আছি, কিন্তু না, চোখগুলো লাল হয়ে আছে, হয়তো রেগে আছে। ইস, আবার প্রেমে পড়ে গেলাম। কোনো মতে ক্লাসটা শেষ হলো। ক্লাসে এসে ম্যাম বেরিয়ে যাওয়ার সময় বলল, পরের বার থেকে আর দেরি যেন না হয়। আমি কিছু না বলে ক্লাসে ঢুকে গেলাম। ক্লাসে গিয়ে রাফির কাছে গেলাম। রাফিকে বললাম, দোস্ত, মায়া ম্যাডামের থেকে প্রতিশোধ নিতে হবে। কিসের প্রতিশোধ? আরে বাল, উনি আমায় দাঁড় করে রাখছেন, এটার প্রতিশোধ। কি করবি বল? শোন তাহলে। আমি রাফিকে সব প্ল্যান বুঝিয়ে দিলাম। রাফি কল দিল মায়াকে। আমি কথা বলছি, কেমন আছো মায়া? জি ভালো, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি আপনার একজন প্রেমিক, প্রফেশনাল প্রেমিক। অসভ্যের মতো কথা বলছেন কেন? আর নিজের পরিচয় দেন, না হলে ফোন রাখছি। আচ্ছা, আজকে কলেজ ছুটির পর বাস স্ট্যান্ডে দাঁড়াবেন, আমি আসবো। হ্যালো হ্যালো, কে আপনি? আমি ফোনটা কেটে দিলাম। রাফিকে বললাম, দেখ, আজকে ওকে দাঁড় করে রাখবো। ক্লাস শেষে আমি বেরোচ্ছি, এমন সময় নীলা এসে বলল, মেঘ, বল। কিছু কথা আছে। পরে শুনবো, আগে মায়া ম্যাডামকে একটু শাস্তি দেই। চল রাফি, আসি দোস্ত। আমি চলে আসলাম। বাস স্ট্যান্ডে গিয়ে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমি আর রাফি লুকিয়ে ম্যাডামকে কল দিলাম। কল দেওয়ার সাথে সাথে ম্যাম বিরক্তি নিয়ে বললো, কই আপনি? এই তো আসতেছি, 5 মিনিট অপেক্ষা করেন। 5 মিনিট বলে আমি ম্যামকে আধ ঘন্টা দাঁড় করিয়ে রাখলাম। ম্যামের মুখ রোদে পুরো খারাপ হয়ে গেল। না, এবার ম্যামকে আর দাঁড় করে রাখা যাবে না। আমি আস্তে আস্তে ম্যামের পিছনে গিয়ে ম্যামকে বললাম, ম্যাম, কারোর জন্য কি অপেক্ষা করছেন? এটা তোমার না জানলেও চলবে। যার জন্য অপেক্ষা করছেন সে আসছে না। মানে এটা খুবই সহজ। আপনি আমাকে দাঁড় করে রাখছেন, আমি আপনাকে। তাহলে এসব তোমার প্ল্যান? তোমাকে আমি কিচ্ছু করতে পারবেন না বলেই দিলাম একদৌড়। পিছন থেকে ম্যাম রাগে গজগজ করতে করতে কিছু একটা বলল। আপনি যদি টেবিল হন, আমিও ফাজিল কিং। বাসায় চলে আসলাম। বাসায় ঢুকে দেখি জান্নাত তার বান্ধবী মুস্কানকে নিয়ে আড্ডা দিচ্ছে। মুস্কান আমাকে দেখে একটু লজ্জা পেল। শালার কি ডং। জান্নাত আমাকে দেখে বলল, ভাইয়া আয় আমাদের সাথে আড্ডা দিই। তোদের সাথে আড্ডা দিতে যাব কেন? আরে আয়। আমি বসলাম। জান্নাত কথা বলেই যাচ্ছে। তখন মুস্কান বলল, কেমন আছো মেঘ? জি ভালো। ওয়েট, কি বললে তুমি? কেমন আছেন জিজ্ঞাসা করছি। না, তুমি আমার নাম ধরছো। আপনি ভুল শুনেছেন। না, আমি ঠিকই শুনেছি। ভাইয়া তুই ভুল শুনেছিস, যা ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। হ্যাঁ, আমি ফ্রেশ হতে আসলাম। মুস্কান মেয়েটাকে সুবিধার মনে হচ্ছে না। জান্নাতের সাথে কথা বলে ক্লিয়ার করতে হবে। আমি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মুস্কান আমার রুমে। ওকে থেকে ঘাবড়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, ওকে কি চাই? কিছু না, একটু রুমটা দেখছিলাম। দরকার নেই, যাও নিচে যাও। মুস্কান চলে গেল। আমি নিচে গিয়ে খাবার খেয়ে রুমে এসে ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি জান্নাত আমার পাশে বসে আছে। আমি ওকে দেখে বললাম, কি হয়েছে? মুস্কানের চিঠিটার জবাব কি? কোন চিঠি? ন্যাকামো করবি না। কোন চিঠির কথা বলছিস? আরে মুস্কান যেটা বালিশের নিচে রেখেছিল। আমি বালিশের নিচে হাত দিয়ে দেখি একটা কাগজ। কাগজটা খুললাম। কাগজে লেখা আছে, প্রিয় মেঘ, প্রথম দেখায় তোমার প্রেমে পড়েছি। তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমার ভালোবাসাটা গ্রহণ করো। চিঠিটা পড়ে মাথা খারাপ হয়ে গেল। জান্নাত জিজ্ঞাসা করলো, কি লেখা আছে ভাইয়া? আর তোর উত্তর কি?
তোকে মানা করেছিলাম না ওই মেয়েটাকে প্রশ্রয় না দেওয়ার জন্য? কিন্তু তুই আর আমি ওকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। জান্নাত কিছু না বলে চলে গেল। এই প্রথম আমি আমার বোনটাকে মারলাম, ওকে কোনোদিন আঘাত দিইনি, কিন্তু আজকে আমি ওর গায়ে হাত তুললাম। ছি। আমি জান্নাতের রুমে গেলাম, সে লাইট অফ করে শুয়ে আছে। আমি শিওর সে কাঁদছে। আমি লাইট অন করে তার পাশে গিয়ে বসে পড়লাম। সরি বোন, আমি বলে থাপ্পড় মেরে দিছি, সরি, মাফ করে দে। কাঁদিস না বোন প্লিজ, তোর কান্না যে সহ্য করতে পারি না আমি। জান্নাত কাঁদতে কাঁদতে বলল, আমি অনেক খারাপ তাই না ভাইয়া? না বোন, তুই সবার থেকে বেস্ট। সরি। না ভাইয়া, আমি সরি, আমি একটু বেশি করে ফেলেছি। না বোন, কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসি যে। কে সে ভাইয়া? কালকে দেখাবো, যাবি আমার সঙ্গে? অবশ্যই যাব, ভাবিকে দেখা লাগবে। এবার কান্না থামা। আমাকে মারলি কেন? সরি রে, খুব লেগেছে তাই না? বল কি করলে আমাকে মাফ করবি? আমার জন্য ফুচকা, আইসক্রিম আর চকলেট নিয়ে আয়, তারপর মাফ করব। আচ্ছা আনতেছি। তুই আমার বেস্ট ভাইয়া। থাক, পাম দেওয়া লাগবে না। আমি বোনের জন্য তার অর্ডার মতো সব নিয়ে আসলাম, সে খেয়ে চলছে। বুঝি না মেয়েরা তো চকলেট আর ফুচকা পাগলে হয় কেন। উত্তর জানা থাকলে আমাকে বলবেন আপনারা। পরের দিন বোনকে নিয়ে বাসা থেকে বেরোচ্ছি, এমন সময় মোবাইলে সে অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি কলটা ধরলাম না, সাথে সাথে মেসেজ আসলো, কুত্তা কল ধর। এটা মেয়ে না কি? কথায় কথায় শুধু রেগে যায়, চিনি না জানি না, শুধু শুধু আমাকে ডিস্টার্ব করে চলেছে। আবার কল আসলো। আমি কলটা ধরে বিরক্ত হয়ে বললাম, আপনার সমস্যাটা কি? আমাকে বারবার কেন কল দেন? আপনার পরিচয় দেন, নাহলে আমি কল কেটে দিচ্ছি। তুই কল কেটে দেখ, শুধু মাথা ফাটিয়ে দিব। আপনি কে বলুন প্লিজ? আমি তোমাকে ভালোবাসি মেঘ, সময় হলেই জানতে পারবে আমি কে। না এখনই বলুন। তোরে না বলছি না। আচ্ছা ভাই, ফোনটা কেটে দিলাম। আজকে যেহেতু বোনকে নিয়ে যাব, তাই বাইকটা নিলাম। বাইকের পিছনে বোন বসে আছে। আমি এর বোন ক্যাম্পাসের দিকে যাচ্ছি। গেটের কাছে আসতে দেখি মায়া ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমার দিকে একবার তাকে চোখ নামিয়ে নিল। আমার কেমন জানি মনে হলো ম্যাডাম রেগে আছে, আবার কান্নাও করেছে। ওনার চোখগুলোর মাঝে আমি স্পষ্ট দেখতে পেয়েছি ওনাকে কিভাবে দেখে আমার বুকে কেমন যেন করে উঠলো। কিন্তু ওনার এমন অবস্থা কেন? আমি বোনকে গাড়ি থেকে নামিয়ে গাড়ি পার্ক করলাম। গাড়ি পার্ক করে বোনকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকলাম। এমন সময় নীলা এসে বলল, মেঘ, কি খবর তোর? এই তো ভালো। আমি যদি ভুল না হই তাহলে এটা তোর বোন জান্নাত। হ্যাঁ। তাহলে এতদিনেই তোর মহারানী বোনকে দেখার সুযোগ পেলাম। জানো জান্নাত, আমার সাথে থাকলে সারাদিন শুধু পড়ে। জানিস নীলা, আমার বোন এমন, আমার বোন এইটা করেছে, আমার বোন আমার অনেক কেয়ার করে। পাশ থেকে জান্নাত লাভ দিয়ে বলে উঠলো, সত্যি বলছো আপু? আমারে বাসে সারাদিন পচায়। কি মেঘ, এটা কিন্তু ভালো না। আমি কিছুই করিনি, আমি নির্দোষ। হ ভাইয়া, সব ঢং। তবে হ্যাঁ, তুই আমার বেস্ট ভাইয়া। এইটা বলে জান্নাত আমার গাল টেনে দিল। পাশে তাকিয়ে দেখি মায়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে। আমি ফিরতে এসে মুখ ঘুরিয়ে নিয়ে চলে গেল। আমি জান্নাতকে নীলার সাথে থাকতে বলে ক্লাসে আসলাম। প্রথম ক্লাস করতেই হবে অবশ্যই, হাজার হলেও ভালোবাসার মানুষটির ক্লাস। তো ক্লাসের সামনে এসে ম্যাডামকে বললাম, ম্যাম আসতে পারি? আরে মেঘ সাহেব যে, আসেন আসেন। বুঝলাম না ম্যাডাম এত ভালো মুডে কেন? না, লক্ষণ ভালো ঠেকছে না। ম্যাডাম হুট করে বলে উঠলো, স্টুডেন্ট আজকে আমরা একটা টেস্ট নিব তোমাদের। আমি টেস্টের কথা শুনে ঢোক গলতে লাগলাম। আমি শিওর ম্যাডাম কালকের ঘটনাটির প্রতিশোধ নেবে। ম্যাম টেস্ট নেওয়া শুরু করলো। প্রথমে ম্যাডামের খপ্পরে পড়লো রাফি। সে কিভাবে জানি পাশ করে গেল। আরও কয়েকজনের পরে আসলো আমার পালা। ম্যাম আমাকে এমন একটা প্রশ্ন করলো যার উত্তরে আমি কেন স্বয়ং ম্যাডাম নিজেও জানেন না। আমি পারবো না দেখি ম্যাডাম বলে উঠলো, সারাদিন তো বাইকে করে মেয়ে নিয়ে ঘোরাঘুরি করো, আজকে একটা কালকে আরেকটা নিয়ে, কিন্তু পড়ালেখা একদম জিরো। এত বড় হয়েছ, এখনো কি নিজের ক্যারিয়ারে ফোকাস করবে না? যত সব। ম্যাডামের এমন কথায় রাগ উঠে গেল। নিজেকে কন্ট্রোল করতে না পেরে রুম থেকে বের হয়ে গেলাম। রাফি কয়েকবার ডেকেও থামাতে পারিনি। কিছু না জেনে ম্যাডাম এটা বলবে আমি তা আশা করিনি। বাইকের পিছনের মেয়েটা যে আমার বোন, না ওনাকে এবার দেখাতে হবে ফাজল কিং মেয়ে কি করতে পারে। আমাকে এভাবে বেরিয়ে যেতে দেখে পুরো ক্লাস স্তব্ধ। সবাই জানে আমি কেমন। ফাজলামো সারাদিন করলেও মেয়েদের সাথে কোনোদিন সম্পর্কে জড়াইনি। ক্লাস শেষে মায়া ম্যাডাম যখন বের হতে যাবে তখনই রাফি ম্যামকে রেখে বলল, ম্যাম। বলো, নিজের বন্ধুর হয়ে সাফাই দিতে আসবে না? জি ম্যাম, সাফাই অবশ্যই দিব। আপনি যে আমার বন্ধুকে বললেন বাইকে করে সে মেয়ে ঘুরায়, একটা ছেড়ে আরেকটা ধরে, জানেন বাইকে বসা মেয়েটা কে? কে আবার? আর নতুন প্রেমিকা আর কি? জি না, ওর বোন জান্নাত। মেঘের বাইকের পিছনে সিট শুধু ওর বোনের জন্যই রিজার্ভ। এমনকি আমাকেও বসতে দেয় না। কেউ ওর বাইকের পিছনের সিটে বসতে চাইবে বলে সে বাইক নিয়ে ভার্সিটি আসে না। আর আপনি সেই ভাই বোনের সম্পর্ক নিয়ে কথা বললেন। আর হ্যাঁ,
পুরো ক্যাম্পাস জিজ্ঞেস করে দেখবেন আজ পর্যন্ত আমার বন্ধু মেঘ কোনো মেয়ের দিকে তাকিয়েছে কিংবা প্রপোজাল দিয়েছে কিনা। আসি ম্যাডাম। আমি রাগ করে বোনের কাছে চলে আসলাম। আমাকে রাগ করতে দেখে বোন বলল, কি হয়েছে রে ভাইয়া? কিছু না। জান্নাত বলল, ভাইয়া দেখাবি না? পাশ থেকে বা নীলা বলল, কি দেখানোর কথা বলছো জান্নাত? কিছু না দোস্ত। জান্নাত, আমি তোকে দেখাবো। নীলা, আসি এখন। বোনকে নিয়ে আসবো? কিন্তু ভাইয়া এত তাড়াতাড়ি কেন? আর একটু পর। না, এখনই চলে যাবি। আমি জান্নাতকে নিয়ে বাইক স্টার্ট দিচ্ছি, এমন সময় দেখি মায়া ম্যাডাম জানালা দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। চোখটা কেমন ভিজে গেছে। না, আমাকে দুর্বল হলে চলবে না, ওনাকে শাস্তি দিতেই হবে। আমি জান্নাতকে নিয়ে বাসায় চলে আসলাম। জান্নাত আমার উপর রাগ করে বলল, ভাইয়া কি হয়েছে তোর? ভাবিকে না দেখিয়ে নিয়ে আসলি যে? অন্য একদিন দেখাবো। যা, ফ্রেশ হয়ে খেতে আয়। হুম। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে মোবাইলটা হাতে নেওয়ার সাথে সাথেই অচেনা মেয়েটির কল আসলো আবার। আমি ফোনটা ধরলাম না, খুব বিরক্ত লাগছে। তারপরে আবারও কল দিয়ে যাচ্ছে বারবার। বাধ্য হয়ে ফোনটা ধরে বললাম, আপনার সমস্যাটা কি? এত কল দিয়ে ডিস্টার্ব করছেন কেন? যত সব। সরি। সরি কেন? এমনিতেই। এসে ফালতু কথা বলার জন্য কল দিছেন? ভাই, ফোনটা কেটে আমি নিচে গেলাম। খেতে ইচ্ছে করছে না। মায়ের উপর অনেক রাগ হচ্ছে, না জানি সেভাবে বলবে। না, আমিও তাকে ছাড়বো না। পাইছি। মাথায় একটা বুদ্ধি আসার পরে মুখে একটা ডেবিল মার্ক হাসি আসলো। এবার বুঝবে মজা। পরদিন কলেজে তাড়াতাড়ি এসে আমার কাজটা সেরে ফেললাম। আজকে ক্লাস শুরুর আগে সবাই আমাকে দেখে অবাক। রাবি তো সবার থেকে বেশি অবাক। সে বুঝে গেছে আমার ফাজিল মাথায় কোনো ফাজিল বুদ্ধি এসেছে, যা আমি কার্যকর করতে এসেছি। যাক, মায়া ম্যাম আসলো। এসে চেয়ারে না বসে আমার কাছে এসে বসলো। মেঘ, একটু বাইরে আসবে প্লিজ? আমি ম্যামের সাথে বাইরে গেলাম। বাইরে যাওয়ার পর ম্যাম আমাকে বলল, সরি মেঘ, আসলে আমি না জেনে কালকে অনেক কথা বলে দিচ্ছি। সরি, আমি জানতাম না ওইটা তোমার বোন। সরি। ম্যামের কথা শুনে মনটা গলে গেল। আমি ম্যামকে বললাম, ইটস ওকে ম্যাম। তারপর আমরা ভিতরে চলে আসলাম। রাফি আমাকে দেখে বলল, কিরে, কি হয়েছে? কালকের জন্য সরি বলেছে। বাহ, প্রেম এখন সরি পর্যন্ত এগিয়ে গেল। আবে চুপ কর। ম্যাম এসে বলল, স্টুডেন্ট, আজকে আমরা এই জিনিসটা শিখবো। এটা বলতে বলতে ম্যাম চেয়ারে বসে পড়লো। আর বসার আগে আমি চিৎকার দিতে যাব, তার আগে ম্যাম চেয়ার ভেঙে তপাস করে নিচে পড়ে গেল। উপস্থিত সবাই ম্যামকে দেখে হাসছে। ম্যাম একটু লজ্জা পেল আর আমার দিকে রাগি লোকে তাকালো। ম্যাডাম জানে এটা আমারই কাজ। উনি কিছু না বলেই ক্লাস থেকে চলে গেলেন। শিক্ষার্থীরা এসে যাচ্ছে, মনটা আবার খারাপ হয়ে গেল। আমি তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে ম্যামের পিছন পিছন কিছু দূর গিয়ে বললাম, ম্যাম। ম্যাম থামছে না। আমি আবার ডাক দিলাম, ম্যাম আই এম সরি। এবার ম্যাম পিছনে ফেললো, ওনার চোখে পানি। এই প্রথম কেমন জানি নিজেকে দোষী মনে হচ্ছে। আমি ম্যামকে বললাম, ম্যাম আসলে। থাক, আমার উপর যখন এতই রাগ, তাহলে অন্যভাবে সে রাগটা মেটাতে এভাবে সবার সামনে আমাকে হেনস্থ করার কি দরকার ছিল? সরি মেঘ সাহেব। ম্যাম চলে গেল। আমি ক্যান্টিনে চলে আসলাম। কলেজ ছুটির পর ম্যামের জন্য দাঁড়িয়েছি। ওই তো মায়াকে দেখা যাচ্ছে, চোখগুলো ফোলা, হয়তো কান্না করেছে অনেকক্ষণ। আমি ম্যামের সামনে গিয়ে কিটক্যাটের বক্সটা এগিয়ে দিয়ে বললাম, সরি ম্যাম, আসলে আমি না জেনে। ম্যাম কিছু না বলে পাশ কেটে চলে গেল। উনি বাসের জন্য অপেক্ষা করছে। আমি ওনার পাশে দাঁড়িয়ে ওনাকে বললাম, ম্যাম সরি, প্লিজ মাফ করে দেন। এমন সময় ম্যাডাম যা করলো তা দেখে আমার জান যায় অবস্থা। ম্যাডাম হাতে কিটক্যাটের বক্সটি নিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, কেউ এই ছেলেটাকে ধরেন, ছেলেটা আমার চেন চুরি করেছে। কথাটা শুনে আমি তো থবনে গেলাম। আশেপাশের লোকজন এবার ম্যামের দিকে তাকানো শুরু করলো। আমি আল্লাহর নাম নিয়ে নিলাম এক দৌড়। কে পায় আমাকে? পিছনে তাকে দেখি ম্যাডাম হাসছে আর কিটক্যাটের খোসা ছিলে খাচ্ছে। শালার এভাবে বদলা নিল, তার উপর আমার চকলেটও খেলো। আমি কোনো মতে যান বাঁচিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমাকে আপাতে দেখে বোন বলল, কিরে ভাইয়া, কি হয়েছে তোর? এভাবে হাঁপাচ্ছিস কেন? পাগলা কুকুর পিছনে লাগছিল। কথাটি শুনে ভিতরের ঘর থেকে এ জন্য এসে উঠলো। আমি জান্নাতকে জিজ্ঞাসা করলাম, কি রে, কে হাসছে? আমার বান্ধবী মুস্কান। আমি রুমে চলে আসলাম। রুমে আসার পর আমার পিছু পিছু মুস্কান আসলো। এসে দরজার কাছ থেকে দাঁড়িয়ে আমাকে বলল, ভেতরে আসতে পারি? না চাইতেও তাকে আসতে বললাম। এসে আমাকে বলল, আপনাকে ওই দিন একটা চিঠি দিয়েছিলাম, তার উত্তর জানতে এসেছি। কি চিঠি? এত ঢং করেন কেন? মুখ সামলে কথা বলুন। আচ্ছা, সরি, প্লিজ উত্তরটা বলুন। আপনি যা ভাবছেন তা কখনো সম্ভব নয়, প্লিজ চলে যান। মুস্কান আমাকে বলল, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি মেঘ, তোমাকে ছাড়া আমি বাঁচব না। প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি ভালোবাসি না, প্লিজ চলে যান। না, আমি যাব না। আমি চিৎকার করে জান্নাতকে বললাম, জান্নাত তোর বান্ধবীকে নিয়ে যা। জান্নাত দৌড়ে এসে বলল, কি হয়েছে ভাইয়া? তোর বান্ধবীকে নিয়ে যা। কি হয়েছে মুস্কান? মুস্কান কিছু না বলে জান্নাতের সাথে চলে গেল। কি একটা অবস্থা, মাত্র কলেজে পড়ে আর বলে আমাকে ছাড়া মরে যাবে। এইসব আবেগ খুঁজে রাখি। আমি ফ্রেশ হয়ে ফেসবুকে ঢুকলাম।
ফেসবুকিং করছি এমন সময় মেঘা চৌধুরী আইডি থেকে মেসেজ এলো। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। সাথে সাথে মোবাইলে কল আসলো। বুঝি না হে মেয়েটা কি পাইছে। কল ধরে বিরক্তি স্বরে বললাম, কি হয়েছে কি? মেয়েটা কিছু না বলে হাসতে লাগলো। আমি ওনাকে বললাম, আপনি আসছেন কেন? আপনার কথা ভেবে। আমাকে কি জোকার মনে হচ্ছে? না, তার থেকেও বেশি। একটা মেয়ে আপনাকে যে দৌড়ানিটাই না দিল। আপনি সব কিভাবে জানলেন? আরে তোমাকে ভালোবাসি, তোমার সামান্য খবরটুকু রাখবো না তা কি করে হয়? মাথায় ঢুকছে না। এই মেয়েটার কাছে আমার এসব খবর কিভাবে? না, আমাকে সাবধান হতে হবে। ফোনের অপর পাশ থেকে মেয়েটি বলল, চান্দু, তুমি যা ভাবছো তা কখনোই হবে না। ভাবছি মানে? আমি কি ভাবছি? যতই সাবধানে থাকো না কেন, তোমার খবর আমার কাছে থাকবেই। এই রে, এই মেয়েটা কিভাবে আমার কথা বুঝতে পারছে? না, এর সাথে বেশিক্ষণ কথা বলে পাগল হয়ে যাব। আমি কিছু না বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে ফেসবুকে ঢুকলাম ক্রাশের আইডিতে অনেকক্ষণ ঘোরাঘুরির পর রিকোয়েস্ট পাঠাবো কি পাঠাবো না ভাবতে ভাবতে পাঠিয়ে দিলাম। ও মা, সাথে সাথে দেখি অ্যাকসেপ্ট করলো। আমি মেসেজ দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? কেন, আমাকে চেনেন না? না তো। তাই এত দৌড়ানোর পরে বলেন চেনেন না? আচ্ছা আচ্ছা মেঘ, তুমি? হ্যাঁ বলো। আরে শালা, এটা তো দেখি আমার না চেনার ভাব করছে। এত দৌড়ানোর পরে আমাকে নাকি চেনে না। জি ম্যাম, কেমন আছেন? এই তো অনেক ভালো আছি। বাই দ্য ওয়ে, কেমন লাগলো এক্সারসাইজ করে? আমারে দৌড় খাওয়ালেন, সাথে আমার চকলেটও খেলেন। ও হ্যাঁ, চকলেটের জন্য ধন্যবাদ। সরি ম্যাম। সরি কেন? সকালের বিষয়টার জন্য। আরে সরি বলার প্রয়োজন নেই। আর তুমি যদি ফাজিল হও তাহলে আমি ডেভিল কুইন। আচ্ছা, আমিও দেখবো আপনি কতটুকু ডেভিল। আর পড়ালেখাও একটু মন দাও। মন তো দিয়েই দিলাম। কোথায়? পড়ালেখায়। ভালো। আচ্ছা বাই, পরে কথা হবে। ম্যাম অফলাইনে চলে গেল। আমি অফলাইনে চলে গেলাম। নিজের ডায়েরিটা নিয়ে প্রতিদিনের মতো লেখা শুরু করে দিলাম। ডায়েরিটা লেখা শেষ করে ডিনার করে ছাদে চলে এলাম। আকাশে খুব সুন্দর তারার মেলা, হালকা বাতাস বইছে। কেন জানি মায়ের কথা ভাবতে খুব ইচ্ছে হচ্ছে। ভাববো কি তাকে নিয়ে কিছুক্ষণ? ভাবার কি দরকার, সে তো আমার ভাবনা। আমার কল্পনা সবটাই জুড়ে দখল করে আছে। তারা দেখে ব্যস্ত হয়ে গেলাম। ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে তাকে দেখে অচেনা মেয়েটি। ফোনটা ধরে বললাম, জি বলুন। ওই সময় ফোন কেটে দিলে কেন? এমনিতেই। আচ্ছা, আপনি এমন কেন? কেমন? জানেন, আকাশে কিন্তু খুব সুন্দর করে তারারা খেলা করছে। আপনার কি ইচ্ছে হয় তারা দেখার? না। কেন? খোলা আকাশ আমার ভালো লাগে না। তাই তো সাথে বসে আকাশ পানে তাকিয়ে আছেন। বুঝলাম না। সাথে বসে বসে কি করেন তাহলে? কই, আমি তো নিজের রুমে। আপনাকে স্পষ্ট দেখা যাচ্ছে। আপনাকে বলেছিলাম আপনার প্রতিটা মুহূর্তের খবর আমি রাখি। বাই দ্য ওয়ে, আজকের পর আর ওই মেয়েটা আপনাকে ডিস্টার্ব করবে না। কোন মেয়েটা? ওই মুস্কান মেয়েটি। মানে? ও মা, আপনাকে না প্রপোজ করছে সে? আপনি জানেন কিভাবে? সত্যি করে বলুন তো, আপনি কে? আপনাকে ভালোবাসি। আপনাকে চিনি না, জানি না, ভালোবাসার কথা আসলো কোত্থেকে? আমাকে চিনতে হবে না, শুধু ভালোবাসলেই হবে। সরি, রাখি, আল্লাহ হাফেজ। ফোনটা রেখে আমি রুমে ফিরে আসলাম। না, আমাকে খুঁজে বের করতেই হবে। কে মেয়ে, কেনই বা আমার পিছু লেগেছে, জানাই দরকার। পরদিন ক্যাম্পাসে বসে আছি রাফির সাথে। রাফিকে বললাম, দোস্ত, একটা মেয়ে কল দিয়ে বলে ভালোবাসি। কি বলিস শালা, তোর তো কপাল খুলে গেছে। আরে পুরো কথাটা তো শুনবি আগে। বল। মেয়েটা আমার উপর নজর রাখছে। আমার মনে হয় মেয়েটা আমার পরিচিত। তুই একটা কাজ কর। কি? মেয়েটাকে খুঁজে বের কর। এটা নাম্বার। ওকে মামা, আমি দেখি। হ্যাঁ, এবার ক্লাসে চল। দুজনেই ক্লাসে ঢুকলাম। কিছুক্ষণ পর ক্রাশ আসলো ক্লাস নিতে। ক্লাস নেওয়া শুরু করলো। আমি হয়ে ক্রাশকে দেখায় ব্যস্ত। হঠাৎ ক্রাশ মানে ম্যাম আমাকে ডাক দিল। মেঘ। জি। এই সলিউশনটা করো। হ্যাঁ, আমি বোর্ডে গিয়ে সবার আগেই সলিউশনটা করলাম। ম্যাম আমাকে বলল, বাহ, এত তাড়াতাড়ি কিভাবে করলে এটা? এটা খুব সহজ সলিউশন। তোমার মাথায় তো অনেক ট্যালেন্ট, তাহলে সারাদিন ফাজলামি করো কেন? একটু পড়ালেখায় মনোযোগ দাও। হ্যাঁ, চেষ্টা করব। হাজারুল্লাহ, আপনি বলেছেন। মানে? না মানে, জি ম্যাডাম, আমি চেষ্টা করব। ভালো, যাও এবার সিটে যাও। আমি সিটে চলে গেলাম। ক্লাস শেষে ম্যাম চলে গেল। আবার বোরিং লাগা শুরু হয়ে গেল। একটু ক্যান্টিনে যাওয়া দরকার। ক্যান্টিনে ঢুকে বসতে যাব, এমন সময় দেখি মায়া কোনো একটা ছেলের সাথে বসে কফি খাচ্ছে আর শেষে কথা বলছে। এটা দেখে মাথা পুরাই খারাপ হয়ে গেল। তবু নিজেকে সংযত করে রাগ নিয়ে চলে আসলাম। তার মানে কি ম্যাডামের বয়ফ্রেন্ড আছে? যদি থাকে তাহলে না না, কিন্তু আমি এসব ভাবছি কেন? ম্যামের উপর তো আমি শুধু ক্রাশ খাইছি, কিন্তু সত্যি কি ক্রাশ নাকি অন্য কিছু? না, আমি পারছি না। আমি বাকি ক্লাস না করে চলে এলাম বাসায়। বাসায় যে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার দিকে ঘুম ভাঙলো। ঘুম ভাঙতে দেখি মোবাইল অনেকগুলো কল, সব কয়টা অচেনা মেয়েটির। প্রথমে বিরক্ত লাগলো, কেন জানি আজকে একটু কথা বলতে মন চাইলো। আমি কল ব্যাক করলাম।
সাথে সাথেই ফোনটা ধরলো। হয়তো আমার ফোনের অপেক্ষায় ছিল। ফোন ধরে কান্না করতে করতে বলল, আপনি কোথায় ছিলেন জানেন? কত টেনশন হচ্ছিল। আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি। কান্না থামান, আমি ঘুমিয়েছিলাম। সরি, আমি সত্যি সরি। সরি কেন? এমনিতেই আপনি আমাকে কষ্ট দিতে ভালোবাসেন, তাই না? আমি আপনাকে কষ্ট দিতে যাব কেন? আপনাকে তো আমি চিনি না। কেন? আমাকে না দেখলে কি ভালোবাসা যায় না? না। এইটা কোথায় আছে যে না দেখলে ভালোবাসা যায় না? আছে। কোথায়? যেখানে থাকুক না কেন। আগে আপনি আপনার পরিচয় দিন প্লিজ। বললাম তো আমার নাম মেঘা। সেটা আমিও জানি। এরপর বলেন। এরপর আর কিছুই বলতে পারবো না। কেন? এমনিতেই। আচ্ছা, পরে কথা বলবো, রাখি। আমি ফোনটা রেখে দিলাম। মেঘা আবার কল করতে লাগলো। আমার মনটা ভালো নেই, কিন্তু কেন? সকালের বিষয়টার পর কেন জানি আমার এমন হচ্ছে। আমি তো শুধু ক্রাশ খাইছি। তাহলে আচ্ছা, ম্যামের সাথে যে ছেলেটি ছিল সেটা কি তার বয়ফ্রেন্ড? না, ভালো লাগছে না। বাইরে গেলাম ঘুরতে। কিছুক্ষণ একা একা ঘোরাঘুরি করে বাসায় চলে এলাম। বাসায় এসে দেখি আব্বু বসে আছে। আমাকে দেখে বলল, কি রে মেঘ, কোথায় ছিলি? আব্বু একটু বাইরে গিয়েছিলাম। কেন আব্বু? পরশু তোর চাচাতো ভাই অনিকের বিয়ে। কি বলো? অনিক ভাইয়ের বিয়ে? আর আমাকে বললো না? আরে হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেল, তাই তুই আজকে যাবি বিকালে, আর আমরা সবাই কালকে যাব। আচ্ছা। আমি ব্যাগপত্র গুছিয়ে বাসের টিকিট কেটে বাসে উঠে পড়লাম। আমার পাশের সিটটা খালি, হয়তো কেউ আসবে না। যাক, ভালোই হয়েছে। বাস স্টার্ট দিচ্ছে। এমন সময় কন্ট্রাক্টর একটা মেয়েকে আমার পাশে এনে বলল, আপা, এইটা আপনার সিট। মেয়েটা আমাকে দেখে একটু বিরক্ত হয়ে বলল, এখানে বসতে হবে আমায়? এই আপা। মেয়েটি কেমন করে যেন তাকালো। সেই তাকানোটাই বলে দিচ্ছে সে আমার পাশে বসতে ইচ্ছুক না। তাতে আমার কি? আমি জানালার পাশে সিটটা পাইছি, এটাই অনেক। বাস ছেড়ে দিচ্ছে, আধা ঘন্টা হয়ে গেল। মেয়েটা এবার হাঁপিয়ে উঠেছে। আমি জানি সে কি চায়। সে না, প্রতিটা মেয়ে চায়। আরে ভাই, খারাপ কিছু না, জানালার পাশে সিটে বসতে চায়। আমি মেয়েটাকে বললাম, আপনি চাইলে এইদিকে বসতে পারেন। মেয়েটা কিছু না বলে উঠে দাঁড়ালো। তারপর আমি বের হওয়ার সাথে সাথেই সে আমার সিটে খপ করে বসে গেল। আমি তার সিটে বসলাম। তার থেকে থ্যাঙ্কস পাবো আশা করিনি। আমাকে ভুল প্রমাণিত করে মেয়েটা আমাকে বলল, ধন্যবাদ। হ্যাঁ। আমি কিছু না বলে কানে হেডফোন গুঁজিয়ে দিয়ে গান শুনতে লাগলাম। মেয়েটি রাগ করে জানালার বাইরে তাকিয়ে কিছু একটা বলছে, সেটাও খেয়াল করলাম আর চোখে। আমি মায়ের ভাবনায় মগ্ন। কিন্তু যখনই সকালের বিষয়টার কথা মনে পড়ে তখনই মনটাই খারাপ হয়ে যায়। ঘড়িতে তাকিয়ে দেখি বিকেল 5টা বাজে। আর 1 ঘন্টার মতো লাগবে। আমি মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকিং করছিলাম। মেয়েটি আমাকে বলল, আচ্ছা, আপনার নাম কি? জি, আমাকে বলছেন? ও মা, আপনি ছাড়া এখানে কেউ আছে নাকি? জি, বলে কি হবে? আপনি তো দেখি আর এক অদ্ভুত মানুষ। কেন? আপনাকে প্রশ্ন করি একটা, উত্তর দেন আরেকটা। জি, আমি মেঘ। এবার আমারটা জিজ্ঞেস করবেন না? জি, বলুন। কি বলতাম, জিজ্ঞেস না করলে বলবো কিভাবে? জি, আপনার নাম কি? আমার নাম ইরা। হুম। আপনার পাশে একটা সুন্দরী মেয়ে বসে আছে, আর আপনার কথা বলতে ইন্টারেস্ট হচ্ছে না? সুন্দরী? এই, আপনি হাসছেন কেন? সুন্দরী বলেছেন তাই। কেন, আমি সুন্দর না? অবশ্যই না। মেয়েটির আগে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। সরি। আপনি হাসেন কেন? না মানে, আমার একটা অ্যাবিলিটি আছে। অ্যাবিলিটি হচ্ছে যে কারোর সাথে মিথ্যার আগের অভিনয়টা খুব ভালো পারি। তার মানে? আপনি আমার মতো ফাজিল টাইপের, তবে আমার থেকে কম। না, আমি বেশি। আচ্ছা আচ্ছা, বেশি। তো কোথায় যাবেন? চাচাতো ভাইয়ের বিয়েতে। আপনি? আমিও আমার কাজিনের বিয়েতে যাচ্ছি। তো কোথায় যাবেন? জামালপুর। আমিও তো সেইখানে যাব। তো কোন ক্লাসে পড়েন? আমি অনার্স লাস্ট ইয়ার। আপনি? আমি নিউ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। কোন ভার্সিটি? ঢাবি। আমিও তো সেইখানে। দেখেন, একই জায়গায় পড়ি, কিন্তু কোনোদিন কেউ কাউকে দেখিনি। প্রকৃতি আমাদের দেখা হওয়াটা পূর্ব নির্ধারিত করে রেখেছে, তাই। দেখতে দেখতে আমরা গন্তব্যে পৌঁছে গেলাম। বাস থেকে নেমে মেয়েটি বলল, তাহলে ক্যাম্পাসে দেখা হবে। হুম। আপনি বাকিদের থেকে আলাদা। কেন? আপনার জায়গায় অন্য কেউ হলে নাম্বার খুঁজতো। জি, নাম্বার খোঁজা আমার স্বভাব না। জানি। কিভাবে? মানুষকে দেখলেই বোঝা যায়। হয়তো। আসি। আমি বিদায় নিয়ে রিক্সা উঠলাম। চাচার বাসার গেটের সামনে এসে 12 মিনিটেছি। তখনই দেখি মেয়েটা রিক্সা থেকে নেমে আমাকে দেখে বলল, আপনাকে দেখে তো সত্যি বোঝা কঠিন। নাম্বার না নিয়ে আমার পিছু পিছু চলে আসলেন। এই যে মিস, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনাকে ফলো করতে যাবো কোন দুঃখে? এটা আমার চাচার বাড়ি, আর আমার চাচাতো ভাইয়ের বিয়েতে এসেছি। ওই, আপনার চাচার বাসা মানে?
অনিক ভাই আপনার? ও আমার চাচাতো ভাই। অনিক ভাই আমার ফুপাতো ভাই। আমাদের ঝগড়া করতে দেখে চাচি বাইরে এসে আমাদের দুজনকে দেখে বলল, কিরে মেঘ, কি হয়েছে? আরে ইরা, তুই কবে এলি যে? আয় ভিতরে আয়। মেঘ, আয় বাবা। আমি ইরা ভিতরে গেলাম। ভিতরে গিয়ে ইরা বলল, সরি, আসলে আমি। থাক, সমস্যা নেই, একটু মিস্টেক হতেই পারে, ইটস ওকে। ধন্যবাদ। আমরা নিজ নিজ রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসে চাচিকে বললাম, চাচি খুব ক্ষুধা লাগছে, খেতে দাও। এমন সময় ইরা এসে চেয়ারে বসতে বসতে বলল, ফুপু খেতে দাও। আরে দাঁড়া দাঁড়া, দিচ্ছি তো। চাচি আমাদের খেতে দিল। পিছন থেকে কে যেন কাঁধে হাত দিয়ে বলল, কিরে ফাজিল, কবে এলি? গলা শুনে বুঝে গেলাম চাচা চান। এই তো চাচা, এখন এলাম, বসেন, খাবার খান। আমি খেয়েছি, তোমরা খাও। তো ইরা, মামনি, কি খবর তোমার? এই তো ভালো ফুপা। তোমার মা বাবা আসবে না? ফুপা, বাবা বাইরে আছে, কালকে চলে আসবে। আর মেঘ, তোর আব্বু আম্মু কবে আসবে? তোর বাপটা জীবনেও মানুষ হবে না। কোনোদিনও কোনো কাজে পাইলাম না তাকে। তার একমাত্র বড় ভাইয়ের ছেলের বিয়ে বলে কথা, আর সে কিনা আসেনি এখনো। চাচা, আব্বু আম্মুরা কালকে আসবে, আর চিন্তা করতে হবে না, আমি আছি তো। তোকেই সব দায়িত্ব নিতে হবে, তবে কোনো ফাজলামি করবি না। ইয়েস স্যার, আপনি যা বলবেন। আবার শুরু করলি, খেয়ে নে। আমি এটা খেতে ছাদে গেলাম। আমি মোবাইল নিয়ে ফেসবুকিং করছিলাম, এমন সময় কল আসলো, মেঘারি কল। আমি কল ধরে বললাম, কি হয়েছে, কি বলেন? আপনি কই গেলেন? আজকে সাথে দেখতে পাইনি যে। আপনাকে বলতে যাব কেন? তোমাকে ভালোবাসি তাই বলবে, জানো না ভালোবাসার মানুষের সাথে সব শেয়ার করতে হয়। ভালোবাসার মানুষ মানে? আপনি আজাইরা কথা না বলে ফোনটা রাখেন, এমনিতে মন ভালো না। কেন, কি হয়েছে? প্লিজ ফোন রাখেন ভাই। আমি ফোনটা কেটে দিলাম। এটা আমার পাশে বসেছিল, আমাকে এভাবে মন খারাপ করে থাকতে দেখে বলল, কি হয়েছে আপনার? কই কিছু না। আপনার মুখে স্পষ্ট দেখা যাচ্ছে, বলেন কি হয়েছে? কিছু না, এমনিতেই। কফি খাবেন? আমি বানিয়ে নিয়ে আসি। এরা কফি বানাতে নিচে চলে গেল। আসলে কফি খাওয়ার ইচ্ছে নেই, ওকে নিচে পাঠিয়ে কিছু সময়ের জন্য একা থাকতে চাই। মাথায় বারবার সকালের বিষয়টা ঘুরপাক খাচ্ছে। না, রাফিকে দরকার। সাথে সাথে কল দিলাম। কল ধরে বলল, কিরে, কি হয়েছিল তোর? সকালে এভাবে চলে আসলি, আর বিকেলেও আসিস না আড্ডা দিতে। আরে আমি আমার চাচাতো ভাইয়ের বিয়েতে আসছি। হালা, আমাদের একা রেখে চলে গেলি? আরে পাল, কল তো সেই জন্যই দিছি, কাল ভাইয়ের মেহেদি, তাই কালকে দুপুরের আগে সবাইকে নিয়ে চলে আসবি। আচ্ছা দোস্ত, অনেকদিন দাওয়াত খাই না, তোর উসিলায় একটা খাইতে পারবো। আচ্ছা, সকালে কি হয়েছিল? কিছু না। তুই না বললেও বুঝি দোস্ত, আমি আসি, তারপর সব দেখে নিব। আমি ফোনটা কেটে ফেসবুকে মায়া ম্যাডামের আইডিতে ঢুকলাম। ভালো লাগছিল না, তাই ফেসবুক থেকে বেরোতে যাবো, এমন সময় ম্যাডাম মেসেজ দিল, কেমন আছো মেঘ? আপনাকে বলতে বাধ্য নই। কি হয়েছে তোমার? জি কিছু না, আল্লাহ হাফেজ। ফেসবুক থেকে বের হয়ে অফলাইনে চলে গেলাম। ইরা কফি নিয়ে এসে আমার দিকে এক কাপ এগিয়ে দিয়ে বলল, খেয়ে দেখেন, মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, আমি এক চুমুক খেয়ে দেখলাম, সত্যি কফিটা অনেক ভালো। আমি ইরাকে বললাম, অনেক ভালো কফি বানাতে পারেন আপনি, যার বউ হয়ে যাবেন সে শুধু কফি খেতে চাইবে। আপনি তো দেখি হাসাতেও পারেন। এইটা আমার রক্তে মিশে আছে, তাই তো সবাই ফাজিল উপাধি দিয়েছে। আচ্ছা, আপনাদের কলেজে যে নতুন ম্যাডামটা এসেছে, ওনার নাম কি? জানি না। কি বলেন? আমার জানা মতে প্রথম ক্লাস তো উনি আপনাদের ডিপার্টমেন্টেই নেই। হ্যাঁ, তো আমি যাই ক্লাস করতে, ম্যাডামের নাম জানতে না। আমি আসি, নিচে চলে আসলাম। কেন যে বারবার ম্যাডামের কথাই মনে পড়ছে। না, উনি ওনার বিহেভকে নিয়ে খুশিতে থাকুক, আমি ওনার লাইফের কেউ না, আমি আমার মতো থাকবো। নিচে এসে অনেক ভাই রুমে গেলাম। ভাই বসে বসে ফোন টিপছে বললে ভুল হবে, কথা বলছে হয়তো ভাবির সাথে। আমি ভাইয়াকে বললাম, ভাই আসবো? আরে মেঘ, ছোট ভাই আমার, বসে পড়ো। ওয়েট, ছোট মানে? আমি জাস্ট 1 বছরের জুনিয়র, মাইন্ড ইট। 1 বছর হোক বা একদিন ছোট হোক, তো ছোটই। দেখ, তোমার সাথে আজারে কথা বলে লাভ নেই। আমি চলে আসতে যাবো এমন সময় ভাইয়ের থেকে মোবাইলটা নিয়ে বললাম, ভাবি, ভাইয়া অধরা নামের একটা মেয়ের সাথে প্রেম করতো, পুরো একটা মিছা কথা। আমি বলে মোবাইল রেখে দিলাম দূর। যাক, এবার বুঝবে মজা। কত জানি কত সাল, সারা রাত চলবে ঝগড়া। আজকে অনেক ভাই শেষ। আমি নিচে এসে কাজে মন দিলাম। কাজ বলতে ডেকোরেশনের কাজগুলো আমাকে দেখতে হচ্ছে। একমাত্র বড় ভাইয়ের বিয়ে বলে কথা, বাড়িটা জাঁকজমকভাবে সাজাতে হবে। তো আমি ব্যস্ত হয়ে গেলাম। মোবাইল সেই পকেটে রাখছি তো রাখছি, আর হাতে নিইনি। তো রাত 12টার পর ফ্রি হলাম, ঘুম আসছে না, তাই গোসল করে ছাদে গেলাম। একটু খোলা আকাশের নিচে বসতে। ছাদে গিয়ে বসে আছি, আকাশে চাঁদের আলো আছে, সাথে সাথে হাজার তারার মেলা।
মাঝখানে এক হেরে যা ব্যক্তি। হালকা বাতাস বইছে, মোবাইলটা হাতে নিলাম। মেঘের অনেকগুলো কল এসেছে। পরে অনলাইনে যাব কি যাব না বলেই গেলাম। ডাটা অন করতে মেসেজ আসলো। আমি মেসেঞ্জারে ঢুকলাম। প্রথমে দেখি মেঘের অনেকগুলো মেসেজ। আমি রিপ্লাই দিতে যাব, তার আগে মেঘা কল দিল। কল দিয়ে বলল, কুত্তা বিলাই, তোর সাহস তো কম না। একে তো আমার উপর রাগ দেখাস, আবার আমাকে অ্যাভয়েড করিস। তোর হাত পা সব ভাঙবো আমি। কই ছিলি এতক্ষণ? না মানে আসলে কুত্তা, তুই কোথায় বল আমাকে। না, আপনাকে বলতে যাব কেন? আমি বের করে নিব। তোকে যদি সামনে পাইতাম তাহলে কাঁচা চিবিয়ে খেতাম। তাহলে ভালো, আমি আপনাকে দেখতে পারবো। না থাক, দেখা লাগবে না। কই ছিলি? একটু মন খারাপ ছিল তাই। আচ্ছা, আমাকে এভাবে শাসন করছেন কেন? আব্বে গাধা, তুলে না কইছিলাম ভালোবাসি? কথা কি কানে যায় না নাকি? আমি আপনাকে চিনি না, আর আপনি আমাকে চেনেন না, তাহলে ভালোবাসতে যাবেন কোন দুঃখে? তোরে চিনি না মানে? তোরে আমি হাড়ে হাড়ে চিনি। তুই কত বড় লেভেলের ফাজিল আমার জানা আছে, কিন্তু আমার সাথে ফাজলামি করে ছাড় পাবি না। এবার মাথায় কেমন যেন সন্দেহ ঢুকলো। না, সে হতে পারে না, সে তো জাস্ট ফ্রেন্ড। না, এটা আমার ভুল ধারণা। কিন্তু নীলা এমনটা করবে কেন? না, নীলা না, তাহলে কি মুস্কান নাকি? আমাকে বের করতে হবে মেয়েটাকে। আমাকে চুপচাপ থাকতে দেখে অপর পাশ থেকে মেঘা বলল, কি সাহেব, কি ভাবছেন? কি শোনা, আমার ভালো লাগছে না, পরে কথা বলবো। শোনো। জি বলেন। নিজের খেয়াল রাখবে, আর মেয়েদের দিকে বেশি তাকাবে না। বিয়ে বাড়িতে অনেক মেয়ে থাকবে, যদি তাকাও তবে তোমার হাড়গুড় সব ভেঙে দিব। ওয়েট, আমি বেঁধে এসেছি, এটা আপনি জানেন কেমনে? বললাম না তোমাকে ভালোবাসি, তাই তোমার সব খবরই রাখি। এখন এসব না ভেবে রেস্ট নাও, কাল অনেক কষ্ট করতে হবে তো। মেঘা ফোন কেটে দিল, আর যেতে যেতে আমাকে একটা শক দিয়ে গেল। আমি ফোনটা রেখে আবার মেসেঞ্জারে ঢুকলাম। ঢুকে থেকে মায়া ম্যাডামের মেসেজ। আমি আইডিতে ঢুকলাম, ম্যাডাম মেসেজ দিছে, মেঘ, কালকে ইম্পর্টেন্ট ক্লাস আছে, চলে আসিও। মেসেজটা দেখে রাগের পরিমাণ আরো বেড়ে গেল। এমনিতে আছি কষ্টে, তার উপর আরো কষ্ট। ধ্যাৎ, ভাল লাগে না এসব। আমি অফলাইন হয়ে গেলাম। মোবাইলটা অফ করে ঘুমিয়ে পড়লাম। সকালে কারোটাকে ঘুম ভাঙলো। আমি চোখ খুলে দেখি এরা হাতে চা নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে উঠতে দেখে বলল, এভাবে কেউ ঘুমায়? কতক্ষণ ধরে ডাকছিলাম, চা নেন আপনার। আর নিজে সবাই ওয়েট করছে। এরা চায়ের কাপটা রেখে চলে গেল। আমি যাওয়ার আগে ডেকে বললাম, কিছু কি বলবেন? জি, বুঝতে পারলাম না। আপনার মুখে স্পষ্ট শুনতে পারছি আমাকে কিছু একটা বলতে চান, কিন্তু বলতে পারছেন না। না, কিছু না। বলেন, আমি হেল্প করব। আসলে আমি না আপনার ফ্রেন্ড রাফির উপর কাজ খাইছি। আসলে ক্রাশ না, ওকে অনেক ভালোবাসি সে প্রথম দিন থেকে। আপনারা তো বেস্ট ফ্রেন্ড। আসলে আমি আপনাকে অনেক আগে থেকে চিনতাম। সেটা আমি জানি রাফিকে করেন, সেটা আমি জানি রাফিকে ফলো করেন, এটাও আমি জানি রাফিকে যে আপনি ফলো করেন, এটাও ও জানে। আপনাকে যে রাফিও ভালোবাসে, এটাও আমি জানি। কি বলেন, রাফিও আমাকে? এই জন্য তোকে আসতে বলেছি, সেও আসতেছে। আপনি সুন্দর করে রেডি থাকুন, এসে আপনাকে নাচেনার ভান করবে। আপনি ঠিক তেমনটাই করবেন, পরে যা করার আমি করব। ধন্যবাদ। ধন্যবাদ বলে লাভ হবে না, খুব ক্ষুধা লেগেছে। নিজের হাতে কিছু বানিয়ে খাওয়ালে খুশি হব, সাথে কফিও। আচ্ছা। এরা খুশি মনে চলে গেল। ও হ্যাঁ, রাফি আর ইরার কাহিনীটা আগে থেকেই চলছিল। দুজনের ভালোবাসে, কিন্তু ইরা মেয়ে বলে বলতে পারছিল না, আর রাফি রিজেক্ট খাওয়ার ভয়ে। আর ইরাকে ঠিক আগে থেকে আমি চিনতাম, জাস্ট বাসে নাচানোর ভান করেছি, আর সেও ঠিক একইভাবে কাজ করলো। যাই হোক, আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম খেতে। টেবিলে দিকে পছন্দের পরোটা আর আলুর দম বানানো আছে। আমি চাচিকে জিজ্ঞাসা করলাম, চাচি এসব কে বানাইছে? ইরা বানিয়েছে। আমি খেয়ে দেখলাম, মাশাআল্লাহ, খেতে অনেক সুস্বাদু। এরা আমার পাশে বসা ছিল, আমাকে জিজ্ঞাসা করলো, কেমন হলো ভাইয়া? হ্যাঁ ভালোই, তোমার হাতে রান্না অনেক ভালো। রাবি তো আবার খাবার পাগল, তোমার রান্না ছাড়া তো কিছুই খেতে চাইবে না। ভাইয়া কবে আসবে সে? আরে এত অধৈর্য হচ্ছ কেন? আসবে। কখন? হঠাৎ করে দরজার বাইরে থেকে কারা যেন বললো, কিরে, আমাকে ছাড়া একা একা খাবি নাকি? আমি তাকে দেখে রাফি হারিয়াতরা সবাই এসেছে। আমি তাদের কাছে গিয়ে বললাম, কিরে, আসতে কষ্ট হয়নি তো? সব কষ্ট চলে যাবে, আগে খেতে দে। চাচি কই? চাচি সবাইকে দেখে বলল, কিরে ফাজিলের দল, কাল না এসে আজকে আসলি কেন? আরে চাচি, তোমার এই বোকা ছেলেটা দাওয়াত দেয় নাই তাই। আচ্ছা বস সবাই। চাচির এরা সবাইকে খেতে দিল। রাফি এরাকে খেয়াল করেনি। যখন রাফির প্লেটে পরোটা দিল, তখনই সে খেয়াল করলো। এরাকে দেখে সে কিছুটা অবাকই হলো। এরা পরোটা দিয়ে চলে গেল। বুঝতে পারলাম লজ্জা পাইছে, বাকিরা খেয়াল করিনি। রাফি আমার কানে কানে বলল, কিরে দোস্ত, এইটা এখানে কেন? কোনটা? ইরা। ও হীরা, এরা তো অনেক ভাইয়ের মামাতো বোন। কি বলিস? হ্যাঁ, আমি কালকে জানতে পারলাম।
আমাকে বলিসনি কেন? সারপ্রাইজ দেবো বলে। হারামি। কিন্তু তোকে এই বিয়ের আসরেকে পাঠাতে হবে, না হলে জীবনে আর ওরে পাবে না। কেন? ওর বিয়ে ঠিক হবে, অনেক ভাইয়ের কাছে শুনেছি। কি বলিস? আমার ভালোবাসাকে অন্যের হাতে দিব না, যে করেই হোক আমার ওকে চাই। ওকে নে, খাওয়া শুরু কর। সবাই মিলে নাস্তা করে কাজে লেগে গেলাম। আমার কাজ একটু কমে গেল, কারণ রাফি আর বন্ধুরা হেল্প করেছে। রাফি হেল্প করছে না, সে লুকিয়ে লুকিয়ে ইরাকে দেখছে। যাই হোক, বিয়ের আসরে সবাই খুশিতে আছে, কিন্তু আমার টেবিল ম্যাডামটা যে অন্য কাউকে নিয়ে খুশিতে আছে। আচ্ছা, আমি বারবার ওনার কথাই ভাবছি কেন? তাহলে কি ওনাকে ভালোবেসে ফেললাম নাকি? আমি ভাবতে পারছি না। এই বিয়ের মধ্যে আনন্দের সময়ও আমার মনটা খারাপ। আমি মন খারাপ নিয়ে কাজ করতে লাগলাম। দুপুরে সবাই খেয়ে দিয়ে আড্ডা দিচ্ছে, এমন সময় রাফি আমার কানে কানে বলল, দোস্ত, আমি আর পারছি না, প্লিজ তুই আমার ইরাকে কোনোভাবে ম্যানেজ কর, যাতে ওর সাথে একটু আলাদাভাবে কথা বলতে পারি। আব্বালা এত তাড়াতাড়ি? ভাই, ওর বিয়ের পর ওর সাথে কথা বলবো নাকি? আচ্ছা আচ্ছা, আমি ব্যবস্থা করে দিচ্ছি। বিকেলের দিকে সবাই কাজ করছিলাম, কিছু ফুলে শর্ট পড়লো। আসলে আমি ইচ্ছে করে আনিনি। তো আমি রাফিকে বললাম, দোস্ত যা এই ফুলগুলো নিয়ে আয়। সাথে পাশে তাকে ইরাকে বললাম, ইরা তুমিও যাও, গিয়ে ভালো দেখে ফুল নিয়ে এসো। আমার হাদারাম বন্ধুটা আবার ফুল চেনে না। কথাটা বলায় রাফি আমার দিকে রাগি চোখে তাকালো। পরক্ষণে খুশি হলো, কারণ সে ইরার সাথে কথা বলার সুযোগ পাবে। যাক, রাফির লাইনটাও ক্লিয়ার হলো। আমি কাজ করতে করতে ক্লান্ত। ও হ্যাঁ, আম্মা আব্বুরা দুপুরে চলে এসছে। যাই হোক, তারা এসেছে, সমস্যা নেই। তাদের সাথে বোনও এসছে, তাতেও সমস্যা নেই। কিন্তু মুস্কান কেন এলো? আচ্ছা, অপরিচিত সে মেয়েটি মুস্কান নাকি? না, আমাকে বের করতে হবে। হ্যাঁ, মাথায় একটা বুদ্ধি এসছে, কিন্তু কাজটা কে করবে? ও হ্যাঁ, রিয়াদ, সে তো এই কাজে এক্সপার্ট। আমি রিয়াদকে ডেকে সব খুলে বললাম। সে তো এক কথায় রাজি, সে তার কাজে লেগে পড়লো। বিয়ের কাজ শেষ, রাফি রিরা ফিরে এসেছে। তবে চোখ দেখে বোঝা যাচ্ছে তারা দুজনে খুব খুশি। হয়তো তাদের মনে লুকিয়ে থাকা অনুভূতিগুলো আজ ভালোবাসার রূপে পূর্ণতা পেয়েছে। ওদের কথা মনে করে কেন জানি মুখে একটু হাসি ফুটে উঠলো। কিন্তু মায়ের মায়ায় যে পড়ে বসে আছি আমি। যাই হোক, অনেক ভাই স্টেজে উঠলো, সবাই মিলে মেয়েদের অনুষ্ঠান শুরু করলো। আমার ভালো লাগছিল না, তাই ছাদে এসে আকাশ দেখতে হঠাৎ পিছন থেকে বোন জান্নাত বলে উঠলো, ভাইয়া কি হয়েছে তোর? কি শোনা? আমি জানি কিছু একটা হয়েছে। কি হয়েছে বল? ওই মেয়েটার কথা ভাবছিস, যাকে দেখানোর কথা বলেছিলি? না মানে আসলে। মন খারাপ করিস না, আর তোকে বলতে ভুলে গিয়েছিলাম। আজকে আমরা আসার আগে তোর কলেজের ম্যাডাম এসেছিল, কি যেন নাম? ও হ্যাঁ, মায়া। মায়া ম্যাডাম বলেছিল। কি? মায়া ম্যাডাম এসেছিল? ও মা, শুকনো মুখটা এত জ্বলে উঠলো কেন? আরে তারপর বল। তারপর এসে তোর কথা জিজ্ঞেস করলো, আর কয়েকদিন পর নাকি তোদের কি যেন টেস্ট নিবে, তো তোকে তাড়াতাড়ি কলেজে যাইতে বললো। আচ্ছা ভাইয়া, এইটাই কি সেই মেয়েটা? এ মানে? বল। হ্যাঁ। ভাবি কিন্তু অনেক সুন্দর। দেখ। থাক, এত লজ্জা তো মেয়েরাও পায় না। কিন্তু বয়ফ্রেন্ড আছে, ওদের রেস্টুরেন্টে দেখলাম তার সাথে কথা বলছে। কি বলিস? হ্যাঁ। আরে চিন্তা করিস না, আগে বিয়েতে চল, একমাত্র বড় ভাইয়ের বিয়ে, আনন্দ করি, তারপর না হয় সব দেখব। চল, সবাই তোকে খুঁজছে। হ্যাঁ, আমার বোনের সাথে গেলাম, অনেক আনন্দ করলাম। এরপরে এলো ঘুমানোর পালা। আমি আর বাকিরা ঘুমিয়ে পড়লাম, কিন্তু রাফি হারামজাদা মোবাইলে কল করতেছে। শালা প্রেম করতেছে বুঝলাম, একই বাড়িতে আছে, তাহলে কল করার কি দরকার? সাথে গেলেই তো হয়। আমি আর একটা থাপ্পড় দিয়ে বললাম, হালা দুজনের সাথে ইচ্ছে মতো আড্ডা দে, আমার একটু ঘুমোতে দে। বাহ, খুব সুন্দর বুদ্ধি তো, তুই সেরা দোস্ত। যাবাক, রাফি চলে গেল। এই একটাই সমস্যা, প্রেম করলেই জ্বালা, না করলেও জ্বালা। সে যাই হোক, একটু ঘুমিয়ে নিই। তো সকালে উঠলাম একটু দেরি করেই, নাস্তা খেয়ে আবার কাজে লেগে পড়লাম। একমাত্র চাচাতো ভাইয়ের বিয়ে, তাই আমাদেরই খাটতে হচ্ছে বেশি। আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে। ওরে মা, গেট দিকে অনেক মেয়ে দাঁড়িয়ে আছে, টাকার ডিমান্ড করতেছে। তো ভাইয়াকে বললাম দিয়ে দিতে। ভাইয়া তার মানিব্যাগটা আমায় দিয়ে বললো, তুই একটু ম্যানেজ কর। আমাকে আর ভাইকে। মানিব্যাগে দেখি 20,000 আছে। আমি মেয়েগুলোকে কোনো মতে 5,000 টাকা ম্যানেজ করে বাকিগুলো নিজের পকেটে ঢুকালাম। তো ভাইয়াকে মানিব্যাগ ফেরত দেওয়ার পর ভাইয়া করুণ চোখে আমার দিকে তাকিয়ে বলল, ওদের 5,000 দিয়ে বাকিগুলো নিয়ে নিলি? তোমার বিয়েতে এত খাটুনি হলো, তার পারিশ্রমিক নিলাম। তোরে আমি। আরে ভাই, রাগ করতে নেই, ভাবিরে দিছিস মনে করে ভুলে যা। ভাইয়া জানে এখন কিছু বলেও লাভ নেই। তো বিয়ে শেষ, এখন কান্নার পালা। আরে জাল্লা, আমি মনে করছি ভাবি কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে, কিন্তু উনি তো হাসি মুখে গাড়িতে উঠলো। ভাইয়াদের গাড়িতে আমিও ছিলাম। ভাবিকে বললাম, ভাবি আজকে থেকে কি একটা নতুন কনসেপ্ট শুরু করেছেন নাকি? কি? এই যে আগে বিয়েতে দেখতাম মেয়েরা বিয়ের সময় শ্বশুর বাড়িতে চলে যাবে বলে কান্না করতো, আপনি তো দেখে হাসছেন। আরে ছোট দেবরজি,
আমার কান্না সহজে আসে না, আর যখন আসে তখন কেউ থামাতে পারে না। চিন্তা করবেন না, ভাইয়া থামাতে পারবে। না পারলে হাত পা ভেঙে দিব। পাশ থেকে ভাইয়া বলল, এই তোমার রাগ ভাঙাতে আমার বইই গেছে। কি বললি তুই? ভাইয়া ভয়ে চুপসে গিয়ে বলল, আরে বাবুটা রাগ করো কেন, আমি তো মজা করলাম। সবাই বাসায় চলে আসলাম। বাসায় মেহমান ভর্তি। আমি ছাদে দাঁড়িয়ে আছি, খোলা আকাশে তারার মেলা দেখছি। তখনই ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখি মেঘা। কল ধরতে মেঘা বলল, এত ব্যস্ত মানুষ, একটা কল দেওয়ারও সময় পাও না নাকি? আপনি তুমি করে বলছেন কেন? ও মা, ভালোবাসি তাই। হুম। কি করছেন? আকাশ দেখছি। আমিও সেম, ছাদে বসে বসে আকাশ দেখছি। কিছু খাইছেন নাকি খালি পেটে বসে আছেন? খাইছি। আমি বলছি খাননি। আপনি জানেন কেমনে? আপনি কি পড়ি নাকি? বললাম না ভালোবাসার মানুষের প্রতিটা মুহূর্তের খবর আমি রাখি। বুঝলাম। আচ্ছা, আমাকে যে ভালোবাসেন, আপনি কি জানেন আমি কাউকে ভালোবাসি কিনা? না, জানি না, জানার চেষ্টাও করব না। তোমাকে হারাতে চাই না, যে কোনো মূল্যে তোমাকে আমার চাই। আমি যদি বলি আমি কাউকে ভালোবাসি, তাহলে কি করবেন? জানি না কি করব, তবে আপনাকে ভালোবাসা বন্ধ করব না। এতটা ভালোবাসেন কিভাবে? জানি না। সত্যি বলতে আমি অন্য কাউকে পছন্দ করি। কথাটা বলার পর ওপাশ থেকে আর কোনো আওয়াজ আসলো না। ফোনটা কেটে দিল। জানি না মেঘা কি ভাবছে বা করছে, তবে সত্যিটা বলা খুবই জরুরি। আমি মায়ের প্রতি দুর্বল, মাকে ভালোবাসতে শুরু করেছি। মেঘা আমাকে সত্যি ভালোবাসে কিনা আমি জানি না, তবে তাকে আঘাত করা আমার পক্ষে সম্ভব না, তাই সত্যিটা বলে দিলাম। আমি ফোনটা পকেটে রেখে আবার আকাশ দেখে মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর ফোনটা আবার বেজে উঠলো। স্ক্রিনে তাকে দেখি মেঘা। তড়ি ঘড়ি করে ফোনটা ধরলাম। ফোন ধরতে মেঘা বলল, সরি, ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিল। হ্যাঁ। কি যেন বলছিলে? ও হ্যাঁ, কাকে ভালোবাসেন? কথার ধরন দেখে মনে হলো সে কান্না করছে। আমি তাকে জবাব দিলাম, আছে কেউ একজন। বলা যাবে না। যাবে। তাহলে বলেন। মায়া। কোন মায়া? আপনার কলেজের ম্যাডাম? হ্যাঁ। কিন্তু ও তো আপনার সিনিয়র। সমস্যা নেই। সে কি জানে কি আপনি তাকে ভালোবাসেন? না। তাহলে? তাহলে কিছু না। যদি তার কোনো বয়ফ্রেন্ড থাকে তখন কি করবেন? সেম আপনার মতো, তাকে ভালোবাসা বন্ধ করব না। এবার ওপাশ থেকে জোরে আরো কান্না করার শব্দ শোনা গেল। আমি মেঘা কিছু বলতে যাব, তার আগে মেঘা কান্না করতে করতে বলল, আচ্ছা, আমরা কি ভালো বন্ধু হয়ে এভাবে থাকবো সারা জীবন? আপনার সমস্যা না হলে থাকতে পারি। আমার সাথে কি আগের মতো কথা বলবেন না? বলবো। সত্যি বলবেন? হ্যাঁ, বলবো। আচ্ছা শোনেন, আম্মু ডাকছে, পরে কথা হবে। মেঘা কলটা কেটে দিল। আমি জানি সে মিথ্যে বলছে, সে কান্না করছে। আমাকে তার কান্নার আওয়াজ শোনাতে চায় না। ওর কষ্টটা আমি বুঝতে পারি, কারণ আমি জানি ভালোবাসার মানুষটি যদি অন্য আরেকজনের ভালোবাসার মানুষ হয়ে থাকে, সেই কষ্টটা কত ভয়ানক। এসব ভাবছি, তখনই রাফি এসে বলল, মামা, মায়া ম্যাডামের সাথে যে ছেলেটা ছিল, মানে রেস্টুরেন্টে ছিল, ওইটা তার কাজিন। সত্যি বলছিস দোস্ত? হ্যাঁ সত্যি। কিন্তু তুই জানলি কিভাবে? আরে বন্ধু হয়ে বন্ধুর এতটুকু খবর রাখবো না? তুই দোস্ত আমার জানের জিগার। এইটা আমাকে হেল্প করার জন্য করে দিলাম। হালা, তোর লাভ দেখে আমার লাভ করলি? আরে শালা, মজা করেছি। এবার তুই নিচে যা। কেন? আমি আর ইরা একটু আলাদা কথা বলবো, তাই। তাহলে আমি আকাশ দেখবো না? নিচে চায়ের দোকানে গিয়ে দেখ। আমি চলে আসলাম। চায়ের দোকানে এসে মামাকে বললাম, মামা একটা রং চা আর বেনসন দাও তো। সিগারেট ধরে টানতে লাগলাম। এটাই অভ্যাস হয়ে গেছে, কিচ্ছু করার নেই। বেনসন পোড়া শেষ করে চাটাও খেলাম। খেয়ে বেল মিটে ভাবলাম একটু এই ব্যস্ত নগরীতে রাতের দৃশ্য দেখব। যেভাবে সেই কাজ। হাঁটা দিলাম ফুটপাত ধরে। কিছু দূর গিয়ে ব্রিজের ওখানে গিয়ে দেখলাম একটা মেয়ে আর ছেলে হাত ধরে বসে আছে আর কথা বলছে, হয়তো কাপড়। তাদেরকে দেখে বুকের মাঝে একটা শিহরণ বয়ে গেল। মায়া ম্যাডামের কথা মনে পড়ে গেল, আর মন থেকে কষ্টটা দূর হলো। এইটা জেনে যে ম্যাডামের সাথে ওই ছেলেটা তার কাজিন ছিল। কিন্তু রাফি কিভাবে জানে? ওরা আবার দেশ দুনিয়ার খবর রাখার অভ্যাস আছে, কোনোভাবে হয়তো জেনেছে। যাই হোক, ব্রিজের এক কোণে বসে মেসেঞ্জার অন করলাম। ম্যাডামের আইডিতে ঢুকে মেসেজ দিলাম। ম্যাডাম সাথে সাথে রিপ্লাই দিয়ে বলল, কই ছিলে এই 2 দিন? জি ম্যাম, ভাইয়ের বিয়েতে। ও হ্যাঁ, তোমার আম্মু আব্বু বলেছিল তো। শোনো, কয়েকদিন পর তোমাদের টেস্ট নেওয়া হবে, তাই তাড়াতাড়ি চলে আসিও। কি টেস্ট ম্যাম? তোমাদের ফাইনাল এক্সাম খুব কাছেই, তাই সিদ্ধান্ত নিল তার আগে সব স্টুডেন্টদের থেকে টেস্ট নেওয়া হবে। ও আচ্ছা ম্যাম, চলে আসবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। ম্যাডাম অফলাইনে চলে গেল। মনটা আবার আনন্দে মেতে উঠলো। যাক, ম্যাম তাহলে সিঙ্গেল। যাই হোক, প্রেম করার আগে একটু চালাবো ম্যামকে, একটু ফাজলামো করবো। আমি আবার ফাজিল নাম্বার 1 তো, তাই। পরদিন আমি বাসায় চলে আসলাম। রাবি তো আসতেই চাইছিল না। অনেক কষ্টে আনলাম।
শালা মেয়েদের মতো কান্না করতে শুরু করছিল। এত প্রেম যে কই রাখে। কোনো মতে দিনটা কাটালাম, তর্সই ছিল না কবে ম্যাডামকে দেখবো। সকালে কোনো মতে রেডি হয়ে ক্যাম্পাসে চলে আসলাম। এসেই ক্লাসে বসে আমরা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি। এমন সময় ম্যাডাম রুমে এন্ট্রি নিল। ম্যাডাম আগের থেকে বেশি শুকিয়ে গেছে, কিন্তু চোখে মুখে হাসি ঝলক। তবে ম্যাডামকে এখন যথেষ্ট সুন্দর লাগছে। আমি হা হয়ে তাকিয়েছি। মায়া ম্যাডামের ডাকে ধ্যান ভাঙলো। ম্যাডাম আমাকে বলছে, কই ছিলেন মেঘ সাহেব এতদিন? জি ম্যাডাম, বড় ভাইয়ের বিয়েতে। সামনে এক্সাম, ভালো মতো পড়ো। জি। ম্যাডাম পড়াতে মনোযোগ দিল। তৎক্ষণাৎ মাথায় একটা বুদ্ধি আসলো। আমি ফোন বের করে ম্যাডামকে কল দিয়ে বসলাম। ম্যাডাম তড়িঘড়ি করে ফোন নিয়ে দেখে আমি ফোন দিছি। আমার দিকে তাকিয়ে ম্যাডাম বুঝে গেল আমি ইচ্ছে করে দিচ্ছি। মনে করছি ম্যাডাম আমাকে কিছু বলবে, কিন্তু কিছু না বলে ফোন অফ করে রেখে দিল। কোনো মতে প্রথম ক্লাসটা করলাম। দ্বিতীয় ক্লাসে আবার মিজান স্যারের, উনি আবার খুব রাগী। ওনার ক্লাসে সামান্য পরিমাণ আওয়াজ করতে পারে না কেউ। আমি ক্লাস করছি এমন সময় মোবাইলটা বেজে উঠলো। স্যার তো সেই লেভেলে রেগে গেছেন। আমাকে বলল, এই অভদ্র, এক্ষুনি বের হও ক্লাস থেকে। আমি চুপচাপ বের হয়ে গেলাম। মাথাটা গেল খারাপ হয়ে। মোবাইল হাতে নিয়ে দেখি কলটা ম্যাডামই দিচ্ছেন। উনি ইচ্ছে করে করেছে। তখনই মেসেজ আসলো, কি ফাজিল সাহেব, ইট মারলে পাটকেল তো খেতেই হবে। বাই দ্য ওয়ে, আপনি ফাজিল কিং হলেও আমি ডেভিল কুইন, মনে রাখবেন। ম্যাম আমাকে এভাবে বাস দিল। না, বদলে কিছু একটা করতে হবে। ক্লাস শেষে বাসের জন্য দাঁড়িয়েছি। কিছু দূরে ম্যামও দাঁড়িয়ে আছে। আমি কিছুক্ষণ পর পর আর চোখে ম্যামকে দেখছি। ম্যাম সেটা খেয়াল করছে কিনা জানি না। হঠাৎ খেয়াল করলাম কয়েকজন বকাটে ম্যাডামের দিকে খারাপ নজরে তাকাচ্ছে। ওদের মধ্যে একজন বলে উঠলো, কি হেপি মাল রে মাইরি। নিজেকে আর সামলাতে পারিনি। পাশে বন্ধুরা ছিল। আমি কি ওই ছেলেটার একটা থাপ্পড় মেরে দিলাম। বাকিগুলো এসে আমাকে মারতে লাগলো। আমাকে মারতে দেখে রাফি, রিয়াদ সবাই ছুটে আসলো। আর সবাই মিলে ওই তিনজনকে গণপিটুনি দিল। এদিক ওদের মার খেয়ে আমার ঠোঁটের কোণে একটু কেটে গেল। হাত থেকেও রক্ত পড়ছে। এটা দেখে মায়া দৌড়ে এসে আমার হাত ধরে বলল, কে বলছে এসব বখাটেদের সাথে মারামারি করতে? ওরা আপনাকে খারাপ কথা বলছিল তাই। চলো হাসপাতালে চলো। ম্যাম চিন্তিত হয়ে বললেন। আমাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে এসে ব্যান্ডেজ করে দিলেন। তারপর বললেন, এখন কেমন লাগছে? জি ম্যাম, ভালো। কে বলেছে এমন ছেলে মানুষই করতে? যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? কি ম্যাম? কিছু না। তাহলে কি আমি ভুল শুনলাম নাকি? বাসায় গিয়ে রেস্ট নিবে, আর কোনো কাজ করবে না। কিন্তু বাসার সব কাজ তো আমাকেই করতে হবে। কেন? বাসায় কেউ নেই, সবাই চাচার বাসায়। ওখানে কয়েকদিন থেকে আসবে। তাহলে একা কিভাবে থাকবে? একটা কাজ করো, তুমি তোমার ফ্রেন্ডের বাসায় চলে যাও। কিন্তু ম্যাম, ফ্রেন্ডের বাসায় তো আর এতদিন থাকতে পারবো না। আচ্ছা, চিন্তা করবে না, আমি রাফিকে বলবো তোমার সাথে থাকতে, আর সে তোমার যত্ন নিবে। খাবার আমি বানিয়ে পাঠিয়ে দিব। আপনি কেন কষ্ট করবেন? আমি হোটেল থেকে আনিয়ে নেব। না, হোটেলের খাবার ভালো না। তুমি বাসায় যাও রাফিকে নিয়ে, আমি রাতের খাবার পাঠিয়ে দিব। জি আচ্ছা। আমি রাফিকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে রাফি আমাকে বেডে শুয়ে দিয়ে বলল, দোস্ত, আজকে কিন্তু তুই ম্যাডামের চোখে হিরো হয়ে গেলি। আব্বে হালা, হিরো হওয়ার চক্করে আমার হাতের 12টা বেজে গেল। ওইসব কিছু না, প্রেম করতে গেলে একটু রক্তারক্তি করতে হয়। আইসে আমার। তাহলে তুই দে একটু, আমি রাকে বলি তুই রক্ত দে। না থাক, তুই রেস্ট নে, আমি সিগারেট নিয়ে আসি। হালা, তোর তো লাইন ক্লিয়ার। তাহলে সিগারেট খাবি কেন? আরে ইয়ার, তুই তো জানিস সিগারেট আমাদের অনেক পুরনো বন্ধু। রাফি সিগারেট আনতে চলে গেল। রাফি সিগারেট নিয়ে রুমে আসতেই ফোনে কল আসলো। সে সিগারেটের প্যাকেট আমাকে দিয়ে চলে গেল। আমি একটা সিগারেট ধরে আপন মনে টানছি। রাফি ফোনে কথা বলে শেষ করে আমাকে এসে বলল, হারামি, তুই ইরাকে কি বললি? কই কিছুই বলিনি, শুধু এটা বলছি যে তুই সিগারেট খাওয়ায় এডিক্টেড। হালা, তোর জন্য আমার সিগারেট খাওয়া আজীবনের জন্য বন্ধ হলো। আমি সিগারেট ছাড়া থাকমু কেমনে? থাকতে তো হবেই, ভাবির হ্রদে তোকে রাখতেই হবে। দাঁড়া, আমিও দেখাবো মজা। কিচ্ছু করতে পারবে না, সিগারেট মুখে আছে। এমন সময় মায়া ম্যাম কল দিল। কল রিসিভ করতে ম্যাম বলল, মেঘ, কেমন লাগছে এখন? জি ম্যাম, আগের থেকে একটু বেটার। নিজের যত্ন নিও, আর আমার আব্বু তোমার বাসায় খাবার নিয়ে যাবে। ম্যাম, আঙ্কেলকে কেন কষ্ট দিচ্ছেন? আরে এসব কিছু না, তোমার জন্যই তো করছে। তুমি নিজের যত্ন নাও। জি। ম্যাম ফোন কেটে দিল। ফোন কাটার সাথে সাথে আবার মেঘার ফোন আসলো। কল রিসিভ করতেই মেঘার শাড়ি শুরু। মেঘা বলতে লাগলো, সমস্যা কি? এত নায়ক সাজার কি দরকার ছিল? হ্যাঁ, পাশে বন্ধুরা তো ছিল, ওদেরকে আগে নিয়ে যেতে। নিজেরে বড় হিরো মনে করো, তাই না? যদি কিছু হয়ে যেত তখন এত কেয়ারলেস কেন? সরি, আসলে সরি। পরের বার থেকে হিরো সাজার চেষ্টা করবেন না। আর ছেলেগুলো এখন হাসপাতালে, আমার লোকেরা ওদের আচ্ছা মতো ধুলাই দিচ্ছে। আর ওদেরকে মারার কি দরকার ছিল? আমি ফ্রেন্ডরা মিলে তো অনেক পিটাইছি। আপনার গায়ে হাত দিচ্ছে কেন? তাই বলে মেয়েরা হাসপাতালে পাঠাবেন?
হ্যাঁ পাঠাবো। তোমাকে যে একটা ঠোকা দিবে তাকে আমি ছাড়বো না। কেন? ভালো এমনি। আচ্ছা নিজের যত্ন নিও আর সময় মতো ওষুধ খেয়ে নিও। আর ম্যাডাম তো খাবার পাঠাবে, যদি খারাপ হয় আমাকে বলিও, আমি না হয় রান্না করে পাঠাবো। ম্যাডাম খাবার পাঠাবে এটা কিভাবে জানেন আপনি? আপনাকে না বলছি আপনার প্রতিটা মুহূর্তের খবর আমি রাখি। হ্যাঁ রাখি। আল্লাহ হাফিজ। নিজের খেয়াল রাখবেন। আর আমি হয়তো বেশি দিন দেশে থাকবো না। কেন? চলে যাব স্পেনে আব্বুর কাছে। কেন? যে কাজে এসেছিলাম সেটা শেষ, আমার স্টাডি কমপ্লিট, তাই। আর যার জন্য থাকা সে তো অন্য কাউকে ভালোবাসে, তাই। শোনেন মেঘা, যা কলটা কেটে দিল। আমি স্পষ্ট জানি সে কাঁদছে। মেয়েটা এতটা ভালোবাসে আমায়, কিন্তু আমি তো মায়াকে ভালোবাসি না। আমি কিছুই বুঝতে পারছি না। আমি মেঘাকে কল দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কল তো ঢুকছে না। মেসেঞ্জারে গিয়ে দেখি মেঘা ব্লক দিছে। আচ্ছা ওরা তো চিনি না, তাহলে এমন লাগছে কেন? কেন এত ছটফট করছি? আমি তো ম্যামকে ভালোবাসি না। আমি কেন মেঘার কথা ভাববো? আমি এসব ভাবছি। রাতের দিকে শুয়ে শুয়ে টিভি দেখছি, তখনই রাফি এসে বলল, ম্যাম খাবার পাঠাইছে। কে এনেছে? একজন বৃদ্ধ লোক। কোথায় উনি? চলে গেছে। আরে বসতে বলিসনি কেন? বলছি উনি তাড়াতাড়ি দিয়ে চলে গেল। আচ্ছা ম্যাম কল দিছে, কল দিয়ে বলল, মেঘ খাবার পেয়েছ? জি। খেয়ে নিও, আর খেয়ে ওষুধ খেয়ে নিও। জি ম্যাম। ম্যাম কল কেটে দিল। ম্যামের তো কেয়ার দেখে মনে হলো ম্যামের মনে আমার জন্য ফিলিংস আছে। ম্যামকে প্রপোজ করে দেব, কিন্তু এখন না, সঠিক সময় আসলে। পরে 1 সপ্তাহ পর আমি সুস্থ হলাম। পরীক্ষাও কাছে আসলো, পড়ালেখায় মনোযোগ দিলাম। কালকে পরীক্ষা, রাতে পড়ছি, হঠাৎ করে মোবাইলে মেসেজ আসলো। তাকে দেখি মেঘা। মেসেজ ওপেন করে দেখি লেখা আছে, কালকের জন্য বেস্ট অফ লাক, মনোযোগ দিয়ে লিখবে আর নিজের খেয়াল রাখবেন। আমি কি মনে করে কল দিয়ে বসলাম। সে হয়তো আমার কলের অপেক্ষায় ছিল। কল দেওয়ার সাথে সাথে কল ধরলো। আমি চুপ করে আছি দেখি সে বলল, কিছু বলবে? না। আচ্ছা রাখি তাহলে। শোনেন। বলো। কেমন আছেন? যেমন থাকার কথা। কবে যাবেন? সামনের মাসের 12 তারিখ বিকেল 5টার ফ্লাইট। হ্যাঁ। আমি রাখি, আল্লাহ হাফিজ। মেঘা কলটা কেটে দিল। আমি জানি সে কান্না করছে, কিন্তু কিভাবে? আমি ওকে না দেখে জানতে পারছি না। আমার পড়ায় মনোযোগ দেওয়া দরকার। ভাবছি ফাইনাল পরীক্ষার পরপরই ম্যামকে প্রপোজ করব। পরদিন ভালো মতো পরীক্ষা দিলাম, পরীক্ষা ভালোই হয়েছে। আসার সময় নীলা আমাকে ডেকে বলল, মেঘ একটু কথা ছিল। হ্যাঁ বল। কালকে একটু দেখা করিস। আচ্ছা। আমি বাসায় আসলাম, এসে ভাবতে লাগলাম নীলা তো জরুরিভাবে দেখা করতে বললো কেন। আমি চিন্তে আছি কিভাবে ম্যামকে প্রপোজ করব। তখনই বোন জানাতে সে আমাকে বলল, ভাইয়া কি ভাবছিস? আরে কিছু না। বল। আরে ভাবছি কিভাবে ম্যামকে প্রপোজ করব। সত্যি? হ্যাঁ, তো কখন করবি? পরীক্ষার পর। না ভাইয়া, আগে করবি। কেন? করতে বলছি, করবি। আচ্ছা কিন্তু কিভাবে? বোন আমাকে সবকিছু বুঝে বলল। সব শুনে একটু সাহস পেলাম। রাফিকে সব বললাম, সে তো শুনে মহা খুশি। রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। একটা দুঃস্বপ্ন দেখলাম। আমি আর একটা মেয়ের হাত ধরে হাঁটছি। হঠাৎ করে মেয়েটি আমাকে বাসাতে গিয়ে নিজে গাড়ির নিচে চাপা পড়লো। মেয়েটির নাম ধরে চিৎকার দিলাম। সে নামটি ছিল মেঘা। গলাটি শুকিয়ে যাচ্ছে। আমি নিচে গিয়ে পানি খেয়ে মেঘাকে নিয়ে ভাবছি, না, আমি তো আমার মায়ায় পড়েছি। আমি তো আমার ডেভিল ম্যামের প্রেমে পড়েছি। তাহলে মেঘার কথা ভাবছি কেন? যে মেয়েটাকে কোনোদিন দেখিনি, জানি না সে কে, তাহলে তার কথা ভাবছি কেন? পরদিন ক্যাম্পাসের বড় গাছটির নিচে দাঁড়িয়ে আছি নীলার জন্য। আর সে শাড়ি পরে এসছে। ওরে শাড়ি পরতে দেখে কিছুটা অবাকই হলাম। আমার কাছে এসে নীলা তার পেছন থেকে একজোড়া গোলাপ আমার দিকে এগিয়ে দিয়ে বলল, মেঘ তোকে সেই প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। তোর প্রেমী সেই প্রথম দিন থেকেই হাবুডুবু খাচ্ছি। নিজেকে আর ঠিক রাখতে পারছি না, তাই আজকে অনেক সাহস নিয়ে প্রপোজ করছি তোমায়। আমাকে কি একটু ভালোবাসবে? আমি কাউ বনে গেলাম। নিজেকে সামলে নিয়ে বললাম, শোন নীলা, আমি তোকে সবসময় বন্ধু ভেবেছি, আর কিছু না। আমি অন্য কাউকে ভালোবাসি। নীলা চোখে পানি। আমি কিছু বলতে যাবো তার আগে সে আমাকে জড়িয়ে ধরলো, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমাকে জড়িয়ে ধরে সে বলতে লাগলো, প্লিজ মেঘ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ। সামনে তাকে দেখি মায়া ম্যাডাম আমাকে দেখে চলে যাচ্ছে। যাওয়ার আগে চোখের কোণে অশ্রু লক্ষ্য করলাম। আমি নীলাকে ছাড়িয়ে ম্যাডামের কাছে গিয়ে ম্যাডামকে বললাম, ম্যাম প্লিজ একবার শুনেন প্লিজ। ম্যাম পেছনে ফিরে আমাকে থাপ্পড় মেরে বলল, তোর মতো লুচ্চা আমি দেখিনি। আমাকে আর ফলো করবি না। আর হ্যাঁ, আমার চোখের সামনেও যেন না দেখি। কাঁদতে কাঁদতে চলে গেল। আমি দাঁড়িয়ে আছি, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। উনি চলে গেলেন। আমি দেরি না করে বাসায় চলে আসলাম। রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে আছি। মনটা খারাপ। মায়া আমার কাছ থেকে সত্যিটা জানতে চায়নি একবারও। কেন কেন শুধু শুধু আমাকে ভুল বুঝলো? বোন এসে দরজা ধাক্কাচ্ছে। আমি একটু দরজা খুলে দিতেই বোন আমাকে বলল, ভাইয়া, ভাবি কি বলছে বল। আমি চুপ করে আছি।
সে আবার জিজ্ঞাসা করলো, ভাইয়া বল। আমি নিজেকে ধরে রাখতে না পেরে তাকে জোরে ধরে কান্না করে দিলাম আর ওকে সবকিছু খুলে বললাম। বোন সব শুনে আমাকে বলল, আরে পাগল, এইটার জন্য কান্না করতে হয় নাকি? ম্যাম তোকে ভালোবাসে, তাই সে নীলার সাথে তোকে দেখে রাগ করেছে। কালকে ক্যাম্পাসে গিয়ে ভাবিকে প্রপোজ করে দিস, দেখবি সব ঠিক হয়ে যাবে। সত্যি? হ্যাঁ, আর মেয়েদের মতো কান্না করা বন্ধ কর। কান্না করলে তোরে আমার মেয়ের মতো লাগে। গাধি, তোকে আজকে আমি আমি আম্মুকে বলে দিব মারলে। আচ্ছা যা, মারবো না। ওকে, এবার যা তুই। রুম থেকে চলে গেল। আমি ম্যামের আইডিতে ঢুকলাম, কিন্তু ম্যাম ব্লক করে দিছে আমাকে। আমি ফোনে ট্রাই করলাম, কয়েকবার রিং হওয়ার পর ম্যাম ফোন ধরে বলল, ওই কুত্তা, কি সমস্যা তোর? ম্যাম আই এম সরি। তোরা না আমার সামনে আসতে মানা করছি, আর কোনোদিন আমাকে ফোন দিবি না। ম্যাম ফোন কেটে দিল। মনটা খারাপ। পরদিন ক্যাম্পাসে গিয়ে ম্যামকে খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। রাফিকে জিজ্ঞাসা করলাম, দোস্ত মায়া ম্যাম কই? ম্যাম চলে গেছে, উনি চাকরি ছেড়ে দিছে। কি বলিস এসব? হ্যাঁ সত্যি। দোস্ত আমি মায়া ম্যামকে অনেক ভালোবাসি। কি হয়েছে আমাকে বল। আমি রাফিকে সব বললাম। রাফি সব শুনে বলল, দোস্ত সময় এসে গেছে। কিসের? প্রপোজ করার। কারে? আব্বে হালা, ম্যামেরে করবি। কিন্তু কিভাবে? আরে আমি আছি তো, সব অ্যারেঞ্জ করব। তুই শুধু রাত 12টায় কল দিলে নির্দিষ্ট জায়গায় চলে আসিস। ওকে মামা। আমি নিশ্চিন্তে বাসায় চলে আসলাম। রাফি যখন বলেছে তাহলে সব সম্ভব, আমি অপেক্ষায় আছি। রাফি 11:30-এ কল দিয়ে একটা জায়গায় যেতে বলল। আমি 20 মিনিটে পৌঁছে গেলাম। গিয়ে দেখি রাফি সহ রিয়াদরা সবাই আছে, আর তাদের হাতে কি সব কাগজ। আমাকে দেখে রাফি বলল, ম্যামকে কল দিয়ে নিচে আসতে বল। কিন্তু ম্যাম এখানে আসবে কেন? আবে হালা, ম্যাম সামনের বাসায় থাকে। ওয়েট মামা, আমি কল দিতেছি, কিন্তু আমার বুক কাঁপতেছে। কেন? প্রথমবার কাউকে প্রপোজ করবো তাই। কেন, ভবিষ্যতেও আরো কয়েকটা করবি নাকি? না ভাই, একটা, এটারে করতে পারলেই হয়। তাহলে হালা কল দে। কিন্তু তোদের হাতে এসব কি? আরে বাল, বেশি কথা না বলে ম্যামকে নিচে আসতে বল। আমি মায়া ম্যামকে কল দিলাম, কয়েকবার দিলাম, কিন্তু ম্যাম কল ধরলো না। আবার দিলাম, ম্যাম কল ধরে বিরক্তির স্বরে বলল, তোর মতো বেহাইয়া নির্লজ্জ ছোট লোক আমি আর দুইটো দেখিনি। সরি ম্যাম, আসলে। আরে তোরে এত অপমান করার পরেও কি হয় না? ম্যাম একটু নিচে আসবেন? কেন? আসেন না। আমি কি তোর চাকর নাকি? ম্যাম প্লিজ। ম্যাম আর কিছু না বলে ফোন কেটে দিল। রাফি আমাকে হতাশ হতে দেখে বলল, কিরে, কি বলছে? অপমান করছে। আরে ভালোবাসায় এতটুকু নির্লজ্জ হওয়া যায়? তুই আবার কল দে। কল দিতে যাবো, তার আগে দেখি ম্যাম নীল শাড়ি পরে বাইরের গেটের দিকে আসছে। রাফি আর বাকিরা দিকে লুকিয়ে গেছে আমাকে একা রেখে। আমার বই হাত পা কাঁপা শুরু হয়েছে। ম্যাম আমার কাছে এসে, তোর মতো নির্লজ্জ লোক আমি আরেকটা দেখিনি। তোরা না মানা করছে আমার সামনে না আসার জন্য? আমি এমনিতে ভয়ে আছি। ম্যামের শাড়ি খেয়ে আরো দ্বিগুণ বেড়ে গেল। না মানে আসলে। কি বলবি বল তাড়াতাড়ি। না মানে আসলে হঠাৎ করে দেখি রাফি আর বাকিরা হাতে একটা কাগজ আর একটা গোলাপ নিয়ে ম্যামের কাছে এসে ধরল। খেয়াল করে দেখলাম সবার হাতের কাগজটা বড় আকৃতির, আর এখানে বড় করে লেখা আছে সরি। কিন্তু রাফির হাতে লেখা আছে অন্য কিছু। রাফির হাতে কাগজে লেখা আছে আমি তোমাকে ভালোবাসি। ম্যাম লেখাটা দেখে আমাকে থাপ্পড় মেরে বলল, ছি, তোর মতো লুচ্চা এসব ছাড়া আর কি করতে পারে? কয়টা লাগে তোর? মেয়েবাজি করার জায়গা পাস না? এবার নিজেকে কন্ট্রোল করতে না পেরে ম্যামকে থাপ্পড় মেরে দিলাম আর বললাম, চুপ, একদম চুপ। কি মনে করিস নিজেকে? তোকে সে প্রথম দিন থেকে ভালোবাসি। ম্যাম এসে তো কি হয়েছে, ভালোবাসি ব্যাস। আর হ্যাঁ, আমি ফাজিল, আমি খারাপ, কিন্তু এতটা খারাপ না যে যাকে ভালোবাসি তাকে ছাড়া অন্য মেয়েকে ভালোবাসবো। আমি শুধু তোরেই ভালোবাসি, আর তোরেই ভালোবেসে যাবো, বয়সে বড় হ আর যাই হোক। আর হ্যাঁ, আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে নিয়ে চিন্তাও করিনি যতটা তোরে নিয়ে করছি। রাতের ঘুম হারাম করছি, তার বদলে প্রতিদিন কি পেলাম? লুচ্চা। ভালোবাসি বলে নিজেকে নির্লজ্জ করেছি, তোর হাজার অপমান সহ্য করেছি, কিন্তু আর না। আমার ক্যারেক্টার কিরকম আমার বন্ধুরা সবাই জানে। আসি। আর হ্যাঁ, আজকের পর থেকে এই মুখ আর দেখাবো না। মুখ তো দূরে থাক, সাই আপনার পাশে থাকবে না। আর সরি থাপ্পড় মারার জন্য। আসি। রাফি আমার হাত ধরে বলল, দোস্ত। না ভাই, আর না। আমি খারাপ, আমি ফাজিল একটা ছেলে, আমি নির্লজ্জ, কিন্তু আমি মেয়েবাজি করি না। চল। প্লিজ ম্যামকে বল। না, আর বলবো না। সব অনুভূতি মরে গেছে। আমি মেয়েবাজি করি। এতদিন আমাকে এতটুকু চিনেছে যে মেয়ে আমাকে চিনতে পারে না, বুঝতে পারে না, তাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। আমি আসি। আমি বাসায় চলে আসলাম। এত রাতে বাসায় ফিরতে দেখে মা কিছু না বললেও বোন আমার কাছে এসে বলল, কিরে ভাইয়া, কি হয়েছে? আর তোর মুখে আঙুলের দাগ কোথা থেকে আসলো? আরে কিছু না, এমনিতেই। না, কিছু একটা হয়েছে, বল আমাকে।
না বোন, কিছুই হয়নি। ভাইয়া আমার কসম দিলাম, বল কি হয়েছে? আমি বোনকে সব বললাম। বোন সব শুনে রেগে গিয়ে বলল, এত বড় সাহস ওর, তোরে থাপ্পড় দিচ্ছে, ওকে আমি ছাড়বো না। বোন শান্ত হ প্লিজ, আর সব সমস্যা আমার জন্যই হচ্ছে, তাই আমার দূরে চলে যাওয়া ভালো। কিন্তু ভাইয়া সামনে তোর এক্সাম। সমস্যা নেই, আমি শহর ছেড়ে চলে যাব, পরীক্ষা না হয় ওখান থেকে দেব। কিন্তু যাবি কোথায়? বড় খালার বাসায়। আচ্ছা যা, মন খারাপ করিস না, দেখবি একদিন ওই মেয়েটা তোর ভালোবাসা বুঝবে, আর সেদিন সে খুব কাঁদবে। না বোন, এমন বলিস না, মায়া যেন সুখে থাকে এই দোয়াই কর। কোনোরকম রাতটা পার করে পরের দিন সকালে মাকে বলে বড় খালার বাসায় চলে আসলাম। খালা আমাকে দেখে অবাক, হঠাৎ করে দেখে আমাকে জিজ্ঞাসা করলেন, রে মেঘ, তোরে তো ফোন করেও পাই না, আর সেই তুই বাসায় হাজির? কেন খালা, তোমার বাসায় কি আসা যাবে না নাকি? কি বলছিস তুই? আয় ভেতরে আয়, থাকবি নাকি চলে যাবি? না খালা, এবার অনেকদিন থাকবো। আচ্ছা যা, উপরে তোর নিয়ে আছে, ওকে বল ও রুম দেখিয়ে দেবে। আচ্ছা। আমি তন্নির রুমে গেলাম আস্তে আস্তে। সে মুখে কি সব মেখেছে, দেখতে একদম ভূতের মতো লাগছে। আমি আস্তে আস্তে পিছন দিক থেকে গিয়ে একটা চিৎকার দিলাম। তন্নি লাফিয়ে ওঠে, এদিক ওদিক দৌড়াতে লাগলো। আমাকে দেখে সে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, মেঘ ভাইয়া কবে এসেছিস তুই? এই মাত্র আসলাম। আচ্ছা বস। তো কি মনে করে আসলি? বলবো, আগে আমার রুম দেখা, ফ্রেশ হই, তারপর খুব খিদাও লেগেছে। আচ্ছা চল, আমি রুম দেখিয়ে দিচ্ছি। তন্নি আমাকে রুমে নিয়ে গেল। তন্নি আর তানিম দুই ভাই বোন, মানে আমার খালাতো ভাই বোন। তানিম ভাইয়া বড়, উনি লন্ডনে থাকতেন, এখন নাকি স্পেনে শিফট হয়েছেন। তন্নি ছোট, জানাতে সমবয়সী, একই ক্লাসে পড়ে। মেয়েটা আমাকে পেলে নিজের ভাইয়ের কথা ভুলে যায়। এই নিয়ে তানিম ভাইয়ের অনেক আক্ষেপ। তন্নি আমাকে বড় ভাই মনে করে, খুব দুষ্ট কিন্তু খুব ভালো। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম খেতে। টেবিলে দেখি তন্নি খাবার নিয়ে বসে আছে। আমাকে দেখে বলল, ভাইয়া তাড়াতাড়ি খেতে আয়। কিরে, এত তাড়া করছিস কেন? আম্মু, আমার ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানার আছে, তাই। তুই পারিসও বটে, মেঘ খেয়ে নে। আমি তন্নি খাবার খেয়ে ছাদে গেলাম। তন্নি জানে আমার ছাদে যাওয়া মানে মন খারাপ। দিনের বেলা ছাদে যাই যখন আমার মন ভালো থাকে না। তন্নি এটাও জানে আমি ছাদে উঠলে কফি খাই, তাই সে কফি বানিয়ে আনলো। তাদের ছাদে বসার জন্য আলাদা জায়গা আছে, আমরা সেখানে বসলাম। তন্নি এক চুমুক কফি খেয়ে আমাকে বলল, ভাইয়া কি হয়েছে আমাকে বল, কেন এত মন খারাপ তোর? আমি তন্নিকে সব বললাম। হাজার হলে বোন তো, আমার কথা শুনে তার রাগ উঠলো। সাথে সাথে সে মায়াকে আজে বাজে বলা শুরু করে দিল। ভাগ্যে সে সামানি পায়নি, না হলে খবর করে ছাড়তো। আমি কোনোরকম তন্নিকে শান্ত করে বললাম, আরে রাগ করার কি আছে? কি আছে মানে? তোকে অপমান করার সে কে? আজ পর্যন্ত তোর আব্বু তোকে কিচ্ছু বলেনি, আর ওই মেয়েটা বলার সাহস কি করে পায়? ওকে ভালোবাসি তাই। কিন্তু ভাইয়া, ও তোর ভালোবাসা বোঝে না। আরে পাগলি, বুঝে, সব বুঝে। আমি জানি সে ভালোবাসে, কিন্তু প্রকাশ করতে চায় না। কেন ভাইয়া? জানি না। তন্নির সাথে কথা বলছি, এমন সময় দেখি মেঘার কল। আমি কল ধরতে মেঘা বলল, মেঘ তুই কোথায়? আজকে তোকে ক্যাম্পাসে দেখলাম না। জি আমি একটু বাইরে আছি। ম্যামের ব্যবহারে বেশি কষ্ট পাইছো? না, ওয়েট, আপনি কিভাবে জানেন এসব? আমি আগেই বলেছিলাম আপনার সব খবর আমি রাখি। হ্যাঁ, কেমন যেন একটু সন্দেহ হলো। এটা তো আমাকে যাচাই বাছাই করতে হবে। কি করেন আর কোথায় আপনি? সরি বলা যাবে না। মেঘা কেটে দিল। তন্নি জিজ্ঞাসা করলো, ভাইয়া কে কল দিছে? আমি তন্নিকে মেঘার ব্যাপারে সব বললাম। তন্নি শুনে বলল, ভাইয়া দাল মে কুছ কালা হে। বোন কিছু না, ব্যাপার স্যাপার কিছু একটা আছে। আমাদের দুজনে মিলে এটা সমাধান করতে হবে, কিন্তু কেউ যাতে না জানে। ওকে। হঠাৎ করে রাফি কল দিল। আমি কল রিসিভ করতে রাফি জিজ্ঞাসা করলো, আবে হালা, কই তুই? তোর সাথে আড্ডা দেওয়ার জন্য সবাই বসে আছি। না দোস্ত, আমি অনেক দূরে আছি। কি বলিস? কোথায় তুই? আছে একটা জায়গায়। বল। চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি চলে আসবো। আমি কল কেটে দিলাম। কেমন জানি এখানে একটু ঘরবার মনে হচ্ছে। রাফির কথার মাঝে পরিবর্তন লক্ষ্য করতে পারলাম। আমি ইরাকে কল দিলাম। ইরা কল ধরতে আমি ওকে সব প্ল্যান বুঝিয়ে দিলাম। এরপর মোবাইল থেকে সিমটা খুলে রাখলাম, যাতে কেউ কন্ট্যাক্ট করতে না পারে। আমি মেয়েকে মেসেজ দিয়ে নতুন সিমের নাম্বারটা দিলাম, যাতে প্ল্যান সাকসেসফুল হয়। তারপর আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু না, সম্ভব হয়নি। যদি প্ল্যান মোতাবেক না হয় তাহলে কি হবে? না, আমি শিওর হবে। 2 দিন কাটিয়ে দিলাম, এরা আমাকে কোনো খবরই দিল না। সন্ধ্যার সময় আমি আর তন্নি ছাদে বসে বসে কফি খাচ্ছি। এমন সময় রাফির নাম্বার থেকে কল আসলো। আমি ফোন ধরতে রাফি বলল, কিরে, তোর পুরানো সিমটা বন্ধ নাকি, যে নতুন সিম চালাচ্ছিস? হ্যাঁ দোস্ত, কিন্তু এই নাম্বার কিভাবে পেলি? না মানে আন্টি থেকে নিচ্ছিলাম। ও ভালো, কি খবর তোর? ভালো না রে। কেন? মায়া ম্যাডাম প্রতিদিন তোর কথা জিজ্ঞেস করে করে মাথা খেয়ে ফেলে।
আচ্ছা, কোথায় তুই আমাকে বল। না দোস্ত, এটা বলা যাবে না। আচ্ছা, আমাদের পরীক্ষা তো সামনের মাসেই, একেবারে তখন দেখা হবে। কি বলিস তুই? তোরে ছাড়া কেমন কেমন লাগে, চলে আয় তাড়াতাড়ি। না রে দোস্ত, আমি আর যাবো না। কোনো মতো পরীক্ষা দিয়ে বাইরের দেশে চলে যাব। কেন মামা? আর মায়া? সে নিজের মতো খুশিতে থাকুক, তাতে আমার কি। আচ্ছা মামা, রাখি, পরে কথা হবে, বাই। আমি ফোন রেখে দিলাম। যেমন ভাবলাম ঠিক তেমনই হলো। রাফির কল কাটার সাথে সাথে মেঘের কল আসলো। আমাকে কল দেওয়ার সাথে সাথে বলল, মেঘ, তোমাকে কয়েকদিন দেখা যায় না কেন? কোথায় তুমি? ম্যামের উপর এত রাগ করে আছো কেন? রাগ কি শুধু সেই করতে পারে? আমরা কি মানুষ না? আমাদের কি রাগ নেই? কিন্তু তোমাকে না দেখলে আমার দিন কাটে না। প্লিজ ফিরে আসো। আচ্ছা রাখি, পরে কথা হবে। আচ্ছা, এই শোনো। জি বলো। কবে ফিরবে? জানি না। পরীক্ষা? সেটা দিব। আচ্ছা রাখি। কলটা কেটে দিলাম। সে আবার কল দিল। আমি কল রিসিভ করতে এসে বলল, আমাকে তুমি করে বলছো? কই না তো। জি বলো। আরে না, আমি তো জি বলেন বলছিলাম। ও আচ্ছা, রাখি। আচ্ছা, তনি আমাকে দেখে বলল, ভাইয়া তোরে অস্কার দেওয়া দরকার, কি সুন্দর ড্রামা করলি। এখন কি বুঝলি? হ্যাঁ আমি শিওর, শুধু রাফির বিষয়টা জানা হলো না। দেখতে দেখতে পুরো 1 সপ্তাহ কেটে গেছে। এবার ধামাকা করার সময় হয়ে গেছে। এর থেকে যা জানা জেনে নিয়েছি। আর আমার ধারণাই সত্যি হলো। এবার দিকে মাইক কিভাবে আমার হাত থেকে বাঁচে। আমি তন্নিকে নিয়ে ফেসবুকে একটা ছবি আপলোড করলাম আর ক্যাপশন দিলাম, আমার হবু বউ। ঘন্টা কয়েকের মধ্যেই বন্ধুরা কনগ্রাচুলেশন জানানো শুরু করলো। কিন্তু রাফি রিয়াদরা বাদে তারা কমেন্ট না করে আমাকে মেসেজ দিল। রিয়াদদের সবাইকে বললাম কথা সত্যি। রাফি আমাকে মেসেজ দিয়ে বলল, কিরে মেঘ, এসব কি? তুই না মায়া ম্যামকে ভালোবাসতি, তাহলে? কেন, মেয়ের অভাব পড়েছে নাকি? আর মায়া মায়া করিস না, ওনাকে আমি হেট করি। কি বলছিস তুই এসব? হ্যাঁ মেঘ, তুই কিন্তু ম্যামকে সত্যি সত্যি ভালোবেসেছিলি। এখন কোথায় সেই ভালোবাসা? নেই, সব শেষ হয়ে গেছে। এখন আমি শুধু আমার হবু বউকে নিয়ে থাকবো। মেয়েটাকে কি নাম তার? বাসা কোথায়? সরি, বলা যাবে না, রাখি। আমি ফোন কেটে দিলাম। সাথে সাথে মায়া ম্যাডামের কল রিসিভ করতে ম্যাম বলতে লাগলো, কুত্তা, জীবনে তোর মতো লুচ্চা আমি আরেকটা দেখিনি। ছি ছি, আমাকে ভালোবাসিস বলে এখন অন্য মেয়েকে বিয়ে করতে চাচ্ছিস? সত্যি বলতে তোরে আমি চিনতেই পারতাম। তোরে বিশ্বাস করাও আমার ভুল। কে বলেছে বিশ্বাস করতে? আর আপনি আমায় কোথায় বা বিশ্বাস করেন যে আমি আপনাকে বিশ্বাস করব? আর আপনি আমার লাইফে কেউই না, নোবডি। কি? আমি এখন নোবডি? হ্যাঁ। তোরে আমি সামনে পেলে দেখবি। কিছুই করতে পারবেন না, রাখেন এখন। মেঘ শোনো। শুনতে চাই না। মেঘ, মেঘ প্লিজ। আমি ফোনটা কেটে দিলাম। এবার শুনুক বুঝুক, আপন মানুষকে কষ্ট দিলে কেমন লাগে। ফোন রেখে আরেক কাপ কফি গেলাম। তারপর রুমে এসে পড়তে বসলাম। সামনে পরীক্ষা। পড়া শেষ করে উঠে দেখি মায়ের কল এসেছে অনেকগুলো। মোবাইল সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি। আমি কল ব্যাক করলাম। সাথে সাথে সে কল ধরে বলল, কোথায় ছিলে? কতক্ষণ ধরে কল দিচ্ছি। পড়তেছিলাম। পোস্টের মেয়েটাকে? আমার হবু বউ। মায়া? ওই নামের কাউকে আমি চিনি না। তোমার মতো লুচ্চা আমি আরেকটা দেখিনি। ছি ছি, একটা মেয়েকে ছেড়ে আরেকটা মেয়েকে কিভাবে ভালোবাসে তুমি? ছি মেঘ, তোমার জন্য যে ভালোবাসাটা ছিল আজ সেটা শেষ হয়ে গেছে। আমি ভুলছিলাম তোমার বিষয়ে। তুমি সত্যি একটা খারাপ আর বাজে লোক। সমস্যা নেই, আমি জানি এটা। তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা করছে। এই বলে কল কেটে দিল। এদিকে হাসতে হাসতে আমার পেট ব্যথা হচ্ছে। ডিল সঠিক জায়গায় গিয়ে লেগেছে। এবার সামনে কি হয় দেখার পালা। পরীক্ষার দিনও ঘনিয়ে এসছে। এর মধ্যে কারোর সাথে কোনো প্রকার কথা হয়নি, কারণ মোবাইলে 2টা সিম খুলে রেখে দিয়েছিলাম। পরীক্ষার আগের দিন রাতে সিম খুললাম। ভেবেছিলাম মেঘা মেসেজ দেবে, আর দেয়নি। রাফিও অনলাইনে আছে, কিন্তু মেসেজ দিচ্ছে না। শুধু রিয়াদি মেসেজ দিছে, কারণ সে সব জানে। পরদিন তন্নিকে সাথে নিয়ে বাসায় চলে আসলাম। সেখান থেকে রিক্সা নিয়ে পরীক্ষার হলে আসলাম। হলের সামনে এসে দেখি রাফি আর বাকিরা দাঁড়িয়ে আছে। আমি রাফির কাছে গিয়ে বললাম, কি অবস্থা তোর? ছি ছি, লজ্জা করে না তোর? তোর মতো লুচ্চা বন্ধু যেন কারো না হয়। জানিস মায়া ম্যাডামের কি কষ্ট হচ্ছে, কিসের মধ্যে আছে উনি? তাতে আমার কি? সাথে সাথে ম্যাম এসে আমাকে থাপ্পড় মেরে বলল, ভালোবাসা এখন শুধু আমার বউকে ঘিরে। এই মেয়েটা, একে তো দেখে মনে হয় কোনো নর্দমা থেকে উঠে এসেছে। আমি জানি মা এসব বলবে, সেরে গেছে, তাই তন্নিকে আগে থেকে সব বলে দিয়েছিলাম কি করতে হবে। মেঘ, তোমার হবু বউকে কিভাবে খারাপ বলে? আপনি কি আমার হবু বউকে খারাপ বলার? আমি তোমাকে ভালোবাসি, আর তুমিও আমাকে ভালোবাসো। কে বলেছে আমি আপনাকে ভালোবাসি? আমি তো আমার হবু বউ তন্নিকে ভালোবাসি। কি বলছো এসব তুমি? প্লিজ মেঘ, এমন করিও না। আমি তোমাকে ছাড়া কিভাবে থেকেছি এই কয়েকদিন আমি জানি না। কি কষ্টের মাঝে আমি কাটিয়েছি। ও আচ্ছা,
কই আমি তো দেখতে পাচ্ছি না। পাশ থেকে রাফি বলল, মেঘ, তুই এমন করছিস কেন? তুই না ম্যামকে ভালোবাসিস, তাহলে কোথায় গেল তোর ভালোবাসা? আমি তন্নিকে ভালোবাসি। চল, দেরি হয়ে যাচ্ছে, এক্সাম শুরু হয়ে যাবে। মায়াকে কাঁদতে দিয়ে আমি চলে আসলাম পরীক্ষার হলে। কেমন জানি মায়ের কান্না মিশিয়ে মুখটা দেখতে খুব কষ্ট হচ্ছিল। আমি কেউ কষ্ট দিতে চাই না। পরীক্ষাটা শেষ হোক, তবে আমি মায়েকে আপন করে নেব। জানি আমার রেজাল্ট তেমন একটা ভালো হবে না। কোনো মতো পরীক্ষা দিয়ে বের হলাম। বেরোতেই তন্নি এগিয়ে এসে বলল, ভাইয়া পরীক্ষা কেমন হয়েছে? আরে চুপ, আস্তে ডাক, কেউ শুনলে সব প্ল্যান মাটি হয়ে যাবে। আচ্ছা, পরীক্ষা কেমন হয়েছে? মোটামুটি। ভাইয়া আগে পরীক্ষাটা মনোযোগ দিয়ে দে, তারপর না হয় যা করার করবি। ভাইয়া, মায়া আমার কাছে আসছিল। কখন? তুই পরীক্ষা দিচ্ছিলি তখনই সে আমাকে কাঁদতে কাঁদতে বলল সে তোকে অনেক ভালোবাসে। প্লিজ ওরে কষ্ট দিস না। একটু কষ্টে থাকুক, আজীবন আর কষ্টকে তার কাছেও আসতে দেব না। ওকে, এখন কি করবি? মায়ের কাছে চল। আমি আর তন্নি মায়ের কাছে গেলাম। তন্নি জানি সে কোথায়। মায়া আমাকে দেখে এসে বলল, মেঘ প্লিজ এমন করো না। সরি, আমাকে বলে যাওয়াতে আপনার ভালো। প্লিজ মেঘ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। মাপ আমি সে কবে করেছি? তাহলে বলো ভালোবাসি। বললাম তো, আমার সব ভালোবাসা আমার হবু বউকে ঘিরে। মেঘ প্লিজ। সরি, আমি চলে আসলাম। ওকে কষ্ট দেওয়ার মানে এই না যে ওকে ভালোবাসি না, তবে আমার প্রতি ভালোবাসাটাকে গভীর করার জন্যই এইসব করা খুব জরুরি। এভাবে প্রায় পরীক্ষায় সে এসে আমার জন্য অপেক্ষা করতো। ওর মায়াবী চেহারাটা আমাকে খুব কষ্ট দিত। ওকে কাঁদতে দেখে নিজের বুকটা দুমড়ে মুচড়ে উঠত। তার ভালোবাসার গভীরতাটাকে খুব করে উপলব্ধি করতে পারছি আমি। পরীক্ষা শেষে সে এসে শুধু একটা কথাই বলতো, মেঘ সত্যিই কি ভালোবাসো আমায়? আমি চুপচাপ চলে আসতাম। পরীক্ষার প্রথম দিকে তন্নিকে নিয়ে আসতাম, শেষ কয়েকটা পরীক্ষায় ওকে নিয়ে আসিনি। বাসায় বসে আছি, কালকে পরীক্ষা শেষ হবে আর মায়াকে আমি আমার মনের কথাটা বলে দেব। জান্নাত এসে বলল, ভাইয়া তুই কাজটা ঠিক করিসনি। কি বোন? তোর অধিকার নাই একটা মেয়ের ভালোবাসা নিয়ে খেলার। আর আমি তো মেঘা, সরি, মায়ের সাথে একটু। চুপ কর তুই। আর যদি তোর মতো কেউ আমাকেও করতো তখন? যদি আমার ভালোবাসা মানুষটি আমার সাথে এমন করতো তখন? সরি বোন, আমি কালকে সব ঠিক করে দেব। কাল যেন আমি ভাবিকে বাসায় দেখি, আর না হলে আমি আর কোনোদিন তোর সাথে কথা বলবো না বোন। এইটাই শেষ কথা। আমি জানি বোন রাগের মাথায় বলেছে, কিন্তু আমি তো শিওর মায়া ম্যাম আমার, শুধু আমার, উনি আমাকে ভালোবাসেন। পরদিন নিজের বাইকটা নিয়ে পরীক্ষার হলে গেলাম। আজকে পরীক্ষার পর মায়াকে নিয়ে পুরো শহরটা ঘুরবো। পুরো শহরে আমাদের ভালোবাসার রং মেলে দেব। এই শহরে যেন সাক্ষী দেয় আমাদের ভালোবাসার। বুক কাঁপছে। পরীক্ষার হলে কিভাবে পরীক্ষা দিয়েছে জানি না। তাড়াতাড়ি হল থেকে বেরিয়ে প্রতিদিন নেয় সেই জায়গায় গেলাম যেখানে মায়া দাঁড়িয়ে থাকে, কিন্তু সেখানে গিয়ে আমি অবাক হলাম। মায়া নেই। মনে হলো রেস্টুরেন্টে গেছে, তাই রেস্টুরেন্টে গেলাম খুঁজতে, কিন্তু সেখানেও নেই। ভয় হতে লাগলো। সবার আগে পরীক্ষার হল থেকে বের হয়েছিলাম, আশেপাশে প্রতিটা জায়গায় খুঁজলাম, কিন্তু না, কোথাও মায়াকে খুঁজে পাইনি। তাহলে সে কোথায় গেল? ফোন দিচ্ছি কিন্তু কল যাচ্ছে না। আমার ভয় হতে লাগলো। পাগল প্রায় আমি। আমাকে এদিক ওদিক ছোটাছুটি করতে দেখে রাফি বলল, মেঘ, কি হয়েছে? দোস্ত, মায়া ম্যামকে দেখছি না, সে কোথায়? সে নেই, আসবে না। আর তোর এত দরদ উথলে পড়ছে কেন? তুই তো ম্যামকে ভালোবাসিস না। চুপ কর। যে মেয়েটা তোকে সেই ইন্টার থেকে ভালোবেসে আসছে, সে মেয়েটা তোর জন্য বাইরের দেশে না গিয়ে এখানেই থেকে পড়ালেখা করছে। তোর জন্য সে নামি দামি কলেজ থেকে এই কলেজে এসেছে। তোর জন্য, তোর ভালোবাসা পাওয়ার জন্য সে কলেজে শিক্ষকতা করেছে। তোকে ভালোবাসে বলে সে তোর দেওয়া হাজারো কষ্ট সহ্য করেছে, কিন্তু সবশেষে সে কি পেল? কষ্ট আর কষ্ট। কি বলছিস এসব? মায়া ম্যামকে তো আমি প্রথমবার এই কলেজে দেখেছি। না, মায়াকে জানিস? মেঘা চৌধুরী। হ্যাঁ, যে মেঘা তোকে কল করে ভালোবাসি ভালোবাসি বলতো, আমার কাজিন, যাকে তুই ক্লাস 10-এ থাকতে প্রপোজ করেছিলি। ওই সময় তুই আবেগের বশে ওকে প্রপোজ করেছিলি, আর তোর সেই প্রপোজালটা সে সত্যি মনে করে তোকে ভালোবাসতে শুরু করেছিল। সে সিনিয়র বলে তোকে ভালোবাসি কথাটা বলতে লজ্জা পাচ্ছিল বলেই আমি আর মেঘা মানে তোর মায়া ম্যাম প্ল্যান করিয়ে সব। তার মানে এটা সেই মেঘা? হ্যাঁ দোস্ত, বিশ্বাস কর, আমি এতদিন যা করেছি সব ওকে নিজের করে নেওয়ার জন্য। আমি শুধু নাটক করেছি। তন্নি আমার খালাতো বোন। কি বলিস? হ্যাঁ, আমি মায়া ম্যামকে আমার ভালোবাসার গভীরতা বোঝানোর জন্য এসব করেছি। কিন্তু তুই জানিস না, মায়া তোর প্রেমের গভীরতায় এতটা ডুবে গেছে যে তোকে ছাড়া সে কিছুই কল্পনা করতে পারে না। প্লিজ রাফি, বল মায়া এখন কোথায়? সে নাই, সে চলে গেছে। আরে মজা না করে বল, সে কোথায়? সত্যি বলতেছি, সে চলে গেছে এয়ারপোর্টে। এতদিন তোকে ভালোবাসি বলে সে স্পেনে না গিয়ে এখানে ছিল।
আজ যখন তোকে সে তার ভালোবাসাটার উপলব্ধি করাতে পারলো না, তার দেশে থাকার মানেটাও নাই। তাই সে কাল এসে তোকে বলতে চেয়েছিল সে আজ দেশ ছেড়ে তার বাবার কাছে চলে যাবে, কিন্তু তুইও ওর একটা কোথাও শুনতি না। কথাগুলো শুনে পায়ের তলার মাটি মনে হয় সব সরে গেল। পাগলিটাকে এতটা কষ্ট দেওয়া উচিত হয়নি। চোখ দিয়ে অশ্রু পড়তে লাগলো। আমি রাফিকে বললাম, ভাই ওর ফ্লাইট কয়টায়? 1 ঘন্টা পর। কি বলিস কি? হ্যাঁ। প্লিজ ভাই ওকে যেতে না কর প্লিজ। কেমনে ওকে না করব? কেন করব? ভালোবাসি তাই। তাহলে ওকে নিজেই গিয়ে আটকা। তোর জন্য আমার বোনটা কি কষ্টের মধ্যে ছিল জানিস তুই? তোর জন্য সে কি পরিমাণ কান্না করেছে তুই কি দেখেছিস? সরি দোস্ত। সরি না বলে ওকে তাড়াতাড়ি গিয়ে আটকা। ওকে আমি যাচ্ছি। আমি আমার মাইকে কোথাও যেতে দেবো না। আমি তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। বাইকের স্পিড বাড়াতে লাগলাম। চোখ দিয়ে পানি পড়ছে। আমি কি করলাম? নিজের অজান্তে মাইকে এতটা কষ্ট দিয়ে দিলাম। আল্লাহ, সে যদি চলে যায় তাহলে আমি বাঁচবো না। আল্লাহ, আমি ওকে ছাড়া কীভাবে বাঁচবো? ওকে যে আমি অনেক ভালোবাসি, অনেক। বাইকের গতি অতিরিক্ত মাত্রায় বাড়ানো ছিল। হঠাৎ করে বাইকের সামনে একটা বাচ্চা এসে যাওয়ায় আমি বাইকটাকে কন্ট্রোল করতে না পেরে অ্যাক্সিডেন্ট করে বসি আর সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হওয়ার আগে দেখি আমার রক্ত আশেপাশে মাখামাখি হয়ে গেছে। চোখ খুলতে কষ্ট হচ্ছে, মাথায় প্রচণ্ড ব্যথা। কোনো মতে চোখটা মেলে চারপাশে তাকাই। দেখে মনে হচ্ছে হাসপাতালে আছি। পাশে একজন নার্স ফাইল চেক করছে। আমাকে চোখ খুলতে দেখে নার্সটি ডাক্তারকে ডাক দিল। ডাক্তার তাড়াতাড়ি এসে আমাকে চেক করলো। তারপর বলল, মেঘ সাহেব, আপনি খুব লাকি। আপনার স্ত্রী যদি সময় মতো আপনাকে হাসপাতালে নিয়ে না আসতো তাহলে আপনাকে বাঁচানো সম্ভব হতো না। আমার স্ত্রী? কে স্ত্রী? এই তো বাইরে দাঁড়িয়ে আছে, মেঘা ম্যাম। একটু ভেতরে আসেন, আপনার স্বামীর জ্ঞান ফিরেছে। মেঘাকে ভিতরে আসতে দেখে বুকটা ধক করে উঠলো। তার মানে মেঘা আমাকে বাঁচিয়েছে। কিন্তু সে তো এয়ারপোর্টে ছিল। মেঘা আমার কাছে এসে বলল, এত পাগলামি করো কেন? যদি সময় মতো না আসতাম তাহলে আজকে তোমাকে। এই বলে সে কাঁদতে লাগলো। আমি মেঘার হাতটাকে আস্তে করে নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, তুমি এসেছো মেঘা। সরি, আমি অনেক কষ্ট দিয়েছি তোমাকে। প্লিজ মাফ করে দাও। আর কোনোদিন কষ্ট দিব না। দিয়ে দেখিও, হাত পা ভেঙে গুঁড়ো করে দিব। কিন্তু তুমি অ্যাক্সিডেন্টের জায়গায় আসলে কিভাবে? তুমি তো এয়ারপোর্টে চলে গিয়েছিলে। হাতারাম, এয়ারপোর্টে গিয়েছিলাম আব্বুকে আনতে। রাফি তোমাকে মিথ্যে বলছে যাতে আমার কাছে ফিরে আসো। রাফি হারামিটারে আমি ছাড়বো না। আহ, কি কি হয়েছে? কিছু না, মাথা ব্যথা করতেছে। এইভাবে পাগলামি করতে হয়? তুমি কি মনে করছো তোমাকে ছেড়ে চলে যাব? জীবনেও না। সেই কলেজ লাইফ থেকে ভালোবেসে আসছি, আর তুমি গাধাটা কিছুই টের পাও না। 3টা বছর একই কলেজে পড়েছি, তাও কোনোদিন আমাকে খেয়াল করলে না। যখন ম্যাম হয়ে এলাম তখন খেয়াল করলে। সরি। পাশ থেকে ডাক্তার বলল, আপনারা কি স্বামী স্ত্রী না? না, তবে ফিউচারে হব। তাহলে ফর্মে যে ওইটা না করলে অপারেশন করতে দিত না। মেঘ সাহেব, আপনি কিন্তু খুব লাকি। লাকি আর হলাম কই? ওর মতো ডেভিল মেরে বিয়ে করে জীবনটা তেজপাতা করবো আর কি। মেঘা রেগে গিয়ে বলল, কি বললে? আর আরে মজা করছিলাম। 1 মাস পর রাফি, রিয়াদ সবাই আমাকে জ্ঞান দিচ্ছে। রাফি বলছে, দোস্ত, আমার আপুটারে দেখিস, বিড়াল মারার সময় যেন কষ্ট না পাই। দোস্ত বিড়াল কই? রুমে। তুই সাহসী ছেলে, যা এবার বিড়াল মেরে নিজেকে জয়ী কর। আচ্ছা। বুক কাঁপছে। বাসর ঘরে ঢুকছি, লজ্জাও লাগছে, না না ভয় লাগছে। হাত পা কাঁপছে। কোনো মতো ভিতরে ঢুকে আমি এদিক ওদিক খুঁজতে লাগলাম। মেঘা, সরি, মায়া ঘোমটাতে বসে আছে। আমাকে কিভাবে খুঁজতে দেখে সে ঘোমটা সরিয়ে বলল, কি হয়েছে? কি কি খুঁজতেছ? বিড়াল। বন্ধুরা বলছিল আজ রাতে বিড়াল মেরে জয়ী হতে, কিন্তু বিড়াল যে খুঁজেই পাচ্ছে না। মায়ের রেগে গিয়ে বলল, কুত্তা তুই এদিকে আয়। মায়ের রাগে কণ্ঠ শুনে ওর সামনে গেলাম। কান ধরে উঠবোস করা শুরু কর। কিন্তু কেন? করবি কি করবি না? কি আর করার, বাধ্য হয়ে তাই করতে লাগলাম। কি ডেভিল বউ, জীবনটাই তেজপাতা করে দিল। আচ্ছা ডেভিল ম্যাম। কি বললি? না মানে মায়া ম্যাম, কানে ধরে উঠবোস করার কারণ কি? কুত্তা, কারণ জানিস না? আমাকে অনেক কষ্ট দিলি, এখনো পর্যন্ত প্রপোজ করিস নাই। তোরে আমি আরো শাস্তি দিব। এই না না, এইসবের পর আর শাস্তি ভোগ করা পসিবল হবে না। তাহলে চল। কোথায়? সাথে। আচ্ছা চলো। আমারে কোলে করে নিয়ে যা। পারবো না। কি বললি? নিচ্ছি। আমি মায়াকে কোলে করে ছাদে নিয়ে গেলাম। আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছে, তবে আমার মায়ের মতো সুন্দর না। মায়া এবার বলল, ওই যা, ওখানে ফুল আছে, নিয়ে আয়। আমি বাধ্য ছেলের মতো ফুল নিয়ে আসলাম। এবার বলল, নে এবার প্রপোজ কর। আমি ফুলটা এগিয়ে দিয়ে বললাম, আমি তোমাকে ভালোবাসি। হাতারাম, এইটা কোনো প্রপোজ হইল? সুন্দর করে কর।
এবার আমি হাঁটু গেড়ে বসে বললাম, আকাশ বাতাস চন্দ্র তারা আজকে সবাইকে সাক্ষী করে বলছি, ভালোবাসি মায়া, তোমাকে ভালোবাসি। তোমার মায়া আমি হারাতে চাই আজীবন। একটা সুযোগকে দিবে আমায়? মায়া আমাকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি। আমিও কি? ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। ছেড়ে যাবে না তো? তোমার মায়ায় পড়েছি মায়াবতী, ছেড়ে যাওয়ার কারণ যে নেই। পাগল। তোমার এখন থেকে শুধু আমার শাসন চলবে। যথাজ্ঞা মহারানী। ফাজিল। হ্যাঁ, আমার টেবিল ম্যাডামের ফাজিল স্টুডেন্ট আমি। এভাবে বাঁচতে চাই আজীবন হাত ধরে। বেঁচে থাকুক ভালোবাসা, বেঁচে থাকুক আজীবন। দোয়া করবেন আপনারা সবাই আমাদের জন্য। তো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। পরবর্তী গল্পের জন্য তৈরি থাকবেন। আল্লাহ হাফিজ।